আজকে তো তোদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আমি খুঁজে বার করেছি, যেটা রয়েছে ওয়েবসাইট তারও অনেক আছে, প্লাস বইও আছে। তো এর কিছু শর্ট কোশ্চেন্স কিছু তোদের সঙ্গে আমি আলোচনা করব। ওকে, তো এখানে দেখ যেগুলো যেগুলো পড়ানো হয়েছে তার মধ্যে এখানে সব কিছু রয়েছে, যেরকম কি আছে সোর্স অ্যান্ড ক্লাসিফিকেশন অফ স্টোনস, কোয়ারিং অ্যান্ড ড্রেসিং অফ স্টোন, প্রপার্টিজ অফ স্টোন, টেস্ট অন স্টোন, সোর্স অ্যান্ড ক্লাসিফিকেশন অফ স্যান্ড, বাল্কিং অফ স্যান্ড, প্রপার্টিজ অফ স্যান্ড, তারপরে আছে লাইম, তারপরে আছে সিমেন্ট, তারপরে আছে ব্রিক আর্থ ব্রিক, এইদিকে ডান দিকে তো রয়েছে হচ্ছে টাইলস আছে, তারপরে আছে টিম্বার, ঠিক না? টিম্বার তো কিছুদিন আগেই হলো। তারপরে তোদের আছে স্টিল। তো স্টিলটা তোর ওয়ার্কস অফ ক্যালকুলেশন সায়েন্সে কিছুটা পড়েছিস, আর বাদবাকিটা তোর এখানে থাকবে। তারপর তোর রয়েছে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট। এবার ওইটা একটা চলে গেল। এই যে যে পোর্শনটা তোরা দেখতে পাচ্ছিস, এইটা তোর হচ্ছে কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স অন ম্যাটেরিয়ালস ফর কনস্ট্রাকশন, মানে বিল্ডিং যে মেটেরিয়ালস সেইটা। এর পরের যে পোর্শনটা সেটা রয়েছে তোর বিল্ডিং কনস্ট্রাকশনের ওপরে। তো এই পোর্শনটা তোদের আর অল্প বাকি আছে, যখন এইটা যখন শেষ হয়ে যাবে, এর যখন থিওরি, তারপর তোদের শুরু হবে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য। যেমন কি তোর ফাউন্ডেশন থাকবে, ঠিক আছে, রুফ থাকবে, স্টেয়ার থাকবে, এইসব বিষয়। এরপরে তোদের থাকবে হচ্ছে সার্ভেইং, সার্ভে তোদের আছে। তারপরে আদার্স কিছু মেজর কিছু টপিক, তো এখানে যেমন দেখতে পাচ্ছিস রেলওয়ে, ঠিক আছে, ইরিগেশন, ড্যাম, এগুলো তোদের এই বছর নেই, এটা আছে তোদের নেক্সট ইয়ার, ঠিক আছে না? তো আমি এর আগে তোদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আলাদা, মানে ওটা হচ্ছে অন্য অন্য ওয়েবসাইট, এটা হচ্ছে অন্য ওয়েবসাইট। চল দেখি তাহলে শুরু করা যাক। এই তো দেখতে পাচ্ছিস কিনা বল, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার একটু জুম করলে ভালো হতো। জুম করলে দাঁড়া দেখি। জুমটা তো করবো, মেন হচ্ছে না অনেকগুলো ওয়েবসাইট এদিক ওদিক থেকে খুলছে আর প্রচণ্ড অসুবিধা করছে, বিশ্বাস কর। শুধু অ্যাডে ভর্তি, শুধু অ্যাড। আর আমার অ্যান্টিভাইরাস দেওয়া আছে, আমার শুধু অ্যাড ব্লকারে আমার বেশি দেওয়া আছে অ্যান্টিভাইরাস, শুধু অ্যাডে ভর্তি। যেখান সেখান থেকে শুধু চতুর্দিকে শুধু অ্যাড, অ্যাড আর অ্যাড। একটা বন্ধ করবো তো আরেকটা আসবে। এবার ঠিক আছে? এবার ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, প্রথম যেটা কি আছে দেখ, বলছে দিস সেট অফ বেসিক সিভিলাইজিং মাল্টিপল কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স ফোকাস অন কি সোর্স অ্যান্ড ক্লাসিফিকেশন। এখানে কি সোর্স আর স্টোনের উপরে, মানে সোর্স আর ক্লাসিফিকেশন স্টোনের তার উপরে দেওয়া আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল বলছে স্টোনস আর অবটেইনড ফ্রম রকস দ্যাট আর মেড আপ অফ। বল কী হবে? স্টোন আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা পাচ্ছি কোথা থেকে? রক থেকে পাচ্ছি। বলেছিলাম প্রথমে থাকে রক, রক থেকে আমরা স্টোন পাই। তো সেই রকগুলো কি জিনিস দিয়ে তৈরি থাকে? কি জিনিস দিয়ে? চারটে অপশান আছে এখানে, ওর, মিনারেলস, কেমিক্যাল কম্পাউন্ড না ক্রিস্টাল। বল কোন জিনিস দিয়ে রক এগুলো স্যার তৈরি? ডি। স্যার ডি স্যার ডি। দিতে হবে। আচ্ছা, কার আওয়াজ হচ্ছে? দীনবন্ধু মহাপাত্র নাকি? হ্যাঁ স্যার। একটু তাহলে সাইডে আসবি, তো ব্যাকগ্রাউন্ড থেকে অনেক আওয়াজ আসছে। আচ্ছা, একজন ডি বললো, বাকিরা কেউ কিছু তাড়াতাড়ি বলবি, দেরি করিস না। স্যার ডি। স্যার ডি। স্যার ডি। দেখে নেওয়া যাক অ্যান্সার কি। এর অ্যান্সার হচ্ছে বি। দেখ, সকালে একটা কোশ্চেন পড়েছিলাম, যেখানে কি ছিল, একটা কথা ছিল পলি মিনারেলিক। তো কি বলেছিলাম? পলিগন মানে যেরকম বহুভুজ, সেরকম পলি মিনারেলিক মানে কি মোর দ্যান ওয়ান মিনারেল। তো রক যেগুলো তৈরি হয়, রক তোর মেনলি তৈরি হয় কোথা থেকে? মিনারেল থেকে। মিনারেলস দিয়ে পরে রক তৈরি। তো এবারে দু রকমের রক মেনলি হয়ে থাকে। একটা হচ্ছে যেখানে হয়তো আমরা একটা কোনো সিঙ্গেল মিনারেল পাবো, মোনো মিনারেলিক, অথবা আমরা মোর দ্যান ওয়ান মিনারেল পাবো, যেটা হচ্ছে পলি মিনারেলিক। তো এর কারেক্ট অ্যান্সার কি? মিনারেলস। মানে স্টোনস আর অবটেইনড ফ্রম রকস দ্যাট আর মেড আপ অফ মিনারেলস হলো। এবারে হচ্ছে কি নাম্বার 2, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্লাসিফিকেশন অফ স্টোন। স্টোনের যে আমরা ক্লাসিফিকেশন পড়েছি, জেনেছি, এর মধ্যে থেকে, নিচের চারটের মধ্যে থেকে কোনটা স্টোনের ক্লাসিফিকেশন নয়? কোনটা? এ বি সি ডি কোনটা?
কোনটা স্টোনের ক্লাসিফিকেশন নয়? এই দেখো সবাই চুপ, বল। মাত্র স্যার দুজন ডি হবে এটা। মাত্র স্যার দুজন ডি। তিনজন। স্যার ডি। কি হবে? কোনটা হবে বল? ফিজিক্যাল না মিনারোলজিক্যাল না কেমিক্যাল না প্র্যাকটিক্যাল? কোনটা স্টোনের ক্লাসিফিকেশন নয়? স্যার ডি এটা। স্যার ডি এটা। অ্যান্সার হচ্ছে বি। ডি। বি বি অ্যান্সার হচ্ছে বি। বি মানে কি? মিনারোলজিক্যাল ক্লাসিফিকেশন। কেন, তার কারণটা দেখে না, দেখে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে। বলছে দি ক্লাসিফিকেশন অফ স্টোনস আর ফিজিক্যাল। ফিজিক্যাল মানে কি? মানে হচ্ছে বেসড অন স্ট্রাকচার। কেমিক্যাল মানে কি? মানে হচ্ছে তোর বেসড অন কেমিক্যাল কম্পোজিশন। আর প্র্যাকটিক্যাল মানে কি? মানে হচ্ছে তোর বেসড অন ইউজ। আরেকটা হয় জিওলজিক্যাল, সেটা মানে কি? বেসড অন দ্য মোড অফ অরিজিন, কোথা থেকে জিনিসটা তৈরি হয়ে এসেছে, সেটা জিওলজিক্যাল। আর যেটা অ্যান্সার যেটা বি, সেটা কি বলছে? মিনারোলজিক্যাল ক্লাসিফিকেশন ইজ নট এ মিনস অফ ক্লাসিফাইং স্টোনস ইন জেনারেল, ইটস কল কেমিক্যাল ক্লাসিফিকেশন। মিনারোলজিক্যাল যে ক্লাসিফিকেশন কথাটা, এইটার দ্বারা আমরা স্টোনকে ক্লাসিফাই করতে পারি না, সেজন্য এটা অ্যান্সার দিয়েছে বি। এবারে বল এটা, দি হট মল্টেন ম্যাটেরিয়াল অকারিং ন্যাচারালি বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ কল্ড। তাই কি বলা হয়? পৃথিবী থেকে, পৃথিবীর যে সারফেসের যে তলা থেকে গলিত গরম যে মেটেরিয়াল লাভা। করতে পায়, সেটা কি বলা হয়? স্যার লাভা। স্যার লাভা। 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 অ্যান্সার হচ্ছে ম্যাগমা। লাভা নয়, কারণটা দেখে নে, এখানে দিচ্ছে এক্সপ্লেনেশন, এই জন্য এটা খুব ভালো ওয়েবসাইটটা। লাভা কোনটা? লাভা হচ্ছে ভলকানো থেকে, যে আগ্নেয়গিরি থেকে যখন যখন ও বিস্ফোট হয়ে যখন বাইরে বেরিয়ে আসছে, তখন সেটাকে বলা হচ্ছে লাভা। হচ্ছে হট মল্টেন মেটেরিয়াল ইজ কল্ড লাভা হোয়েন ইট ইরাপ্টস ফ্রম এ ভলকানো আর অ্যান্ড রিচেস দ্য সারফেস। মানে বিস্ফোট হলো, খুব জোরে আওয়াজ হলো, ওখান থেকে যখন বাইরে বেরিয়ে আসছে, যখন তলে সারফেসে এসে যখন আছাড় খাচ্ছে, তখন সেটার নাম হচ্ছে লাভা। কিন্তু যেটা পৃথিবীর তলায় যেটা ভেতরে থাকে, তখন সেটা কি বলা হয়? ম্যাগমা। স্ল্যাগ কি? স্ল্যাগ হচ্ছে তোর একটা ওয়েস্ট মেটেরিয়াল, যেটা হচ্ছে তো স্মেল্টিং অফ ওর, যখন স্মেল্টিং করা তখন স্ল্যাগ তৈরি হয়। টাফ কি? এটা জেনে রাখ, টাফ। হোয়াট ইজ টাফ? টাফ হচ্ছে কি? একটা পোরাস একটা রক, যেটা ভলকানিক অ্যাশ কনসলিডেশন হয়ে পড়ে তৈরি হয়। ভলকানিক অ্যাশ মানে এই যে ভলকানো হলো, আগ্নেয়গিরি থেকে যে ছাইটা বেরোয়, সেই ছাইটা যখন একটা জায়গায় গিয়ে জমাট বেঁধে যায়, সেখান থেকে যে পাথরটা পায় সেটাকে বলা হয় টাফ। তাহলে এর অ্যান্সার কি? ম্যাগমা। আচ্ছা, এবারে বল 4 নম্বর, বলছে অ্যাট হোয়াট ডেপথ অ্যান্ড রেট ইজ এ হাইপাবেসাল রক ফর্মড। কোন ডেপথে, কোন গভীরতায় আর কীরকম হারে হাইপাবেসাল রক তৈরি হয়? 4টে অপশান আছে। প্রথমটা কি? যে যখন ম্যাগমা যখন আস্তে আস্তে ঠান্ডা হয় একটা নির্দিষ্ট ডেপথে, তখন, নাকি ম্যাগমা খুব তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে একটা স্যালো ডেপথ, মানে বেশি গভীর নয় সেসব জায়গায়, কিংবা আর্থের সারফেসের ওপরে যখন খুব তাড়াতাড়ি ম্যাগমা ঠান্ডা হয়ে গেল, কিংবা স্যালো ডেপথে খুব হয়তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল ম্যাগমা। তো কোন ক্ষেত্রে হাইপাবেসাল রক তৈরি হয়? স্যার এ। উত্তম জান এ বলছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকি দীনবন্ধু, বিপত্তরণ, রূপেশ, সৌরভ, দীপ্তি? স্যার স্যার এই হবে এটা। দেখে নিয়ে যাক। Yes, sir. অ্যান্সার হচ্ছে বি। মানে কি? কুইক কুলিং অফ ম্যাগমা অ্যাট এ স্যালো ডেপথ। স্যালো ডেপথে মানে যেটা অগভীর, বেশি গভীর নয়, সেরকম জায়গাতে ম্যাগমা যখন তাড়াতাড়ি ঠান্ডা হয়, তখন কি রক তৈরি হয়? হাইপাবেসাল রক। কারণ কি? বলছে প্লুটোনিক যে রকগুলো থাকে, প্লুটোনিক রক কী করে তৈরি হয়? প্লুটোনিক রক তৈরি হয় যখন ম্যাগমা যখন আস্তে আস্তে ঠান্ডা হয় একটা কনসিডারেবল ডেপথে। মানে কোনটা? এই দেখ, স্লো কুলিং অফ ম্যাগমা অ্যাট এ কনসিডারেবল ডেপথ, সেখানে কি পাই আমরা? প্লুটোনিক রক পাই। কিন্তু যখন তাড়াতাড়ি কুইক কুলিং হয় স্যালো ডেপথে, তখন আমরা কি পাই? হাইপাবেসাল রক পাই। ভলকানিক রক আমরা কোথায় পাই? যখন পৃথিবীর সারফেসে, নিয়ার দ্য সারফেস, যখন ম্যাগমা যখন তাড়াতাড়ি ঠান্ডা হয়, মানে হচ্ছে সিয়েরটা, এই যে র্যাপিড কুলিং অফ ম্যাগমা নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ, তখন এইখান থেকে কী পাই? আমরা পাই ভলকানিক। আর হাইপাবেসাল কোথা থেকে পাচ্ছি? যখন কুইক কুলিং হচ্ছে ম্যাগমা একটা স্যালো ডেপথে, তখন কি আমরা কী পেয়ে থাকি? হাইপাবেসাল রক। তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, এইবারে হচ্ছে 5 নাম্বার, হোয়াট ইজ এ সেডিমেন্টারি ডিপোজিট? এই যে সেডিমেন্টারি রক বলি, সেডিমেন্ট মানে থিতিয়ে পড়ে, এক জায়গায় জমাট বাঁধে আর লেয়ার বাই লেয়ার হয়, সেডিমেন্ট পড়া।
তো সেডিমেন্টারি ডিপোজিট বলতে আমরা কি বুঝি? বলছে ওয়েদার প্রোডাক্ট রিমেন্স অ্যাট সাইট, মানে একটা কোনো প্রোডাক্ট সেটা হয়তো সাইটে রয়েছে, সেখানে আস্তে আস্তে জমতে থাকলো, সেটা ওয়েদারিংয়ের জন্যে। কিংবা হয়তো কোনো একটা সলিউশন বানানো আছে, সেই সলিউশনটা হয়তো ওয়েদারিংয়ের কারণে বয়ে চলে গেল, ক্যারিড অ্যাওয়ে ইন সলিউশন। কিংবা কোনো কিছু দ্বারা, কোনো এজেন্টের দ্বারা ওটা বয়ে যাচ্ছে, কিংবা কোনো ইনসলুবল কোনো ওয়েদার প্রোডাক্ট। কোনটা হবে? ডি। ঠিক করে বল। স্যার এ। আবার ওইভাবে পরীক্ষার সময় চেঞ্জ করবি না। ওয়েদার কথাটার মানে হচ্ছে কি জানিস? ওয়েদার কথাটার মানে হচ্ছে তোর মানে তন্মধ্যে থাকার ফলে পোক্ত, মানে কি বলবো, মানে ওয়েদার মানে মনে কর কি বলবো, ধরেন একটা পাথর, সে পাথরটা কি, ও একটা অত ধরেন অনেক বড় রক ছিল, কিন্তু দেখা গেলো সেটা আজ থেকে অনেক বছর পর, হয়তো 100, 200, 300 বছর পর দেখা গেলো সে পাথরটা ক্ষয় হয়ে পাথরটা ছোট হয়ে গেল। তো কী করে ছোট হলো? তো ওয়েদারিংয়ের কারণে না ছোটো হলো, তার উপর বৃষ্টি, ঝড়, জল, স্নো, গরম, এগুলোর প্রভাব পড়েছে বলেই না সেটা ওয়েদার্ড হয়েছে, ওয়েদার্ড। তো সেটাই হচ্ছে ওয়েদার্ড। তো সেডিমেন্টারি ডিপোজিট কথাটা মানে হচ্ছে ডি, মানে ইনসলিউবল ওয়েদার প্রোডাক্ট ইজ ক্যারেড অ্যাওয়ে ইন সাসপেনশন। ইনসলিউবল মানে কি ভালো করে বুঝবি, মানে যেটা আমার গলে না, যেটা আমার গুলছে না। তো এইবারে ধরে নে চিনি, একটা গ্লাসে আমরা চিনি নিয়েছি, জল দিয়েছি, চিনিটা গুলছি, জলের মধ্যে H2O তার কি সংকেত। তো তার মধ্যে যখন যখন অবশিষ্ট থাকছে মাইক্রোস্কোপিক, সেখানে চিনিটা গিয়ে পরে কী হচ্ছে, ওখানে ঢুকে যাচ্ছে, আমার ঢুকে গেল। কিন্তু ওইগুলো যখন সব ফিল আপ হয়ে যাবে, তখন বাদবাকি যে চিনির যে ক্রিস্টাল পড়ে থাকবে সেগুলো তো ইনসলিউবল, সেগুলো তো গোলার জায়গা পাচ্ছে না, আর প্রবেশ করার জায়গা নেই। তাহলে কি ওইটা তো নিচের দিকে বসতে থাকছে, তাহলে ওই যে গ্লাসের মধ্যে যে নিচের দিকে আস্তে আস্তে চিনির দানাগুলো বসে গেলো, সেটা কী হলো, ওখানে সেডিমেন্ট পড়লো একটা। তো ঠিক সেরকম এইখানেও যে ইনসলিউবল যে ওয়েদার প্রোডাক্ট, যেগুলো সাসপেনশনের কারণে যেগুলো বয়ে চলে যাচ্ছে, সেগুলোকে কি বলা হচ্ছে, সেগুলোই না আমার একটা জায়গাতে গিয়ে পরে ডিপোজিট হয়ে জমছে। দেখ বলছে ওয়েদার প্রোডাক্ট রিমেন্স অ্যাট সাইট, তাকে বলা হয় কি রেসিডুয়াল ডিপোজিট। তার মানে কি ওয়েদার প্রোডাক্ট রিমেন্স অ্যাট সাইট, তাকে বলা হয় কি আমার রেসিডুয়াল ডিপোজিট, মানে ওই জায়গাটায় ডিপোজিট হয়ে গেল, জমা পড়লো। যদি বলছে কোনো সলিউশনের জন্য যদি কোনো প্রোডাক্ট যদি বয়ে চলে যায়, তখন সেটাকে বলা হয় আমার কেমিক্যাল ডিপোজিট। আর যদি কোনো এজেন্টের দ্বারা যদি কোনো প্রোডাক্ট যদি ক্যারি হয়ে চলে যাচ্ছে, তখন সেটাকে আমার কি বলা হয় অর্গানিক ডিপোজিট। আর যদি কোনো ইনসলিউবল যদি কোনো প্রোডাক্ট থাকে, সেটা যদি সাসপেনশন এর মানে কারণে যদি ওটা চলে যাচ্ছে, সাসপেনশন মানে কি, মানে যেটা তোর নিলম্বন, মানে যেটা ভাসমান, মানে যেটা তোর হয়তো যেটা বয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে, যেরকম কি বলবো সাসপেন্ডেড যে পার্টিকলস বলে, ধরেন একটা পাথর, তার থেকে কী হয় সেটা ভেঙে পড়ে অনেক ছোটো ছোটো দানা হয়। এবারে একটা নদী বয়ে আছে, সে নদী কিন্তু একটা বিশাল বড় পাথরের মানে সাইজের, তাই কিন্তু সে বয়ে নিয়ে যেতে পারে না, কিন্তু তার জলের চাপে কিন্তু সে ভাঙতে পারে। কিন্তু এই ভাঙার ফলে যে ছোটো ছোটো দানাকোনাগুলো বেরিয়ে আসে, সেগুলো কিন্তু ওর সঙ্গে বয়ে চলে যায়। তো এগুলো পরে বয়ে যে চলে যায়, গিয়ে পরে কি একটা জায়গায় গিয়ে জমাতে হয়, তো সেখান থেকে না আমরা সেডিমেন্টটা পাই, যেরকম পলি মাটি। তাহলে এর অ্যান্সার কী হবে, ইনসলিউবল ওয়েদার প্রোডাক্ট ইজ ক্যারিড অ্যাওয়ে ইন সাসপেনশন, মানে কি সেডিমেন্টারি ডিপোজিট। ছয়েরটা হচ্ছে হুইচ ফ্যাক্টর ডিস্টার্বস দ্য ইকুইলিব্রিয়াম অফ রকস কমেন্সিং মেটামরফিজম। মেটামরফিজম মানে হওয়া কি, মানে একটা থেকে আরেকটাতে চেঞ্জ হওয়া, রূপান্তরিত, যেরকম কি পড়েছিলাম মেটামরফিক, যে রূপান্তর হচ্ছে একটা থেকে একটা সে চেঞ্জ হচ্ছে। তো এই যে মেটামরফিজম হচ্ছে, তো কি কারণে হচ্ছে, কারণটা কি, যে রক্সগুলো তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে মানে সুস্থিতি, যে স্থিতি ছিল একটা স্থিতি থেকে একটা স্থিতিতে চেঞ্জ হয়ে চলে গেল, এর কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন বল, কি হতে পারে? টেম্পারেচার বেড়ে যাওয়া, না টেম্পারেচার কমা, প্রেসার কমা, নাকি টেম্পারেচার প্রেসার দুটোই বেড়ে যাওয়া, নাকি প্রেসার কমে যাওয়া, কি কারণে মেটামরফিজম হয়? স্যার সি। উত্তম জান সি বলছে, বাকি স্যার বি। দেখে নেওয়া যাক। অ্যান্সার হচ্ছে সি। টেম্পারেচার আর প্রেসার যখন বাড়ছে, তখন সেক্ষেত্রে
মেটামরফিজম মানে কি, রূপান্তর আমার ঘটছে পাথরের মধ্যে। কারণ কি, দেখ দিয়ে দিয়েছে, বলছে পাথরগুলো স্টেবল থাকে কখন, 200°C বিলোতে, নিচে। আর যখন প্রেসার আমার যখন এক্সিস্ট করছে, টেম্পারেচার যখন 200° কম আর সেখানে যদি প্রেসার থাকে, তখন পাথরগুলো আমার স্টেবল থাকে। এইবারে এর মধ্যে থেকে যদি তো দুটো ফ্যাক্টর যদি আমার ইনক্রিজ করছে, বলছে এনি ইনক্রিজ ইন অ্যাবাভ 2 ফ্যাক্টরস ক্যান ইনিশিয়েট দ্য প্রসেস অফ মেটামরফিজম। এরপরে যখনই আমার ফ্যাক্টর চেঞ্জ হচ্ছে, মানে হয়তো টেম্পারেচার বেড়ে গেলো, প্রেসার বেড়ে গেলো, তখনই কিন্তু আস্তে আস্তে তার রূপান্তর হওয়া শুরু হচ্ছে। এখানে লিখে দিচ্ছে, বলছে ওয়ান ফ্যাক্টর, মানে শুধুমাত্র একটা হয় টেম্পারেচার বা প্রেসার, শুধুমাত্র ওয়ান ফ্যাক্টর একা কিন্তু মেটামরফিজম শুরু করবার জন্যে সাফিসিয়েন্ট নয়। সেজন্য দুটোকেই আমার লাগবে। আচ্ছা, এইখানে কিছু পাথরের নাম দেওয়া রয়েছে, যেমন কি ক্যালসাইট থেকে সিস্ট, লাইমস্টোন থেকে মার্বেল, সেল থেকে স্লেট, আর গ্রানাইট থেকে নিস। ঠিক আছে, তো এখানে বলতে বলেছে যে এর মধ্যে থেকে মেটামরফিক চেঞ্জ কোনটা নয়, কোনটা রূপান্তর হয়নি, বল। কোনটা আমার রূপান্তর মানে হয়নি বা হয়ে আসেনি, কোনটা? স্যার ডি। দীপ্তি, কোনটা হবে? উত্তমজান ডি বলছে, তোর? বি। বাকি রূপেশ, সৌরভ, দীনবন্ধু, বিপত্তারণ? ডি। অ্যান্সার হচ্ছে এ, ক্যালসাইট থেকে সিস্ট। এটা মেটামরফিক চেঞ্জ নয়। তার কারণটা কি? কারণ হচ্ছে ক্যালসাইট হচ্ছে একটা কার্বনেট মিনারেল, মানে যার মধ্যে কার্বনের মাত্রা বেশি থাকে, এটা খনিজ। যেখানে সিস্ট কি, সিস্ট হচ্ছে একটা মেটামরফিক রক, যেটা কোথা থেকে সিস্টটা হয়, যেটা ফর্ম করছে কি, ফর্ম বাই মেটামরফিসিস দ্য মাডস্টোন বা সেল টু দ্য হায়ার ডিগ্রি দ্যান স্লেট। মাডস্টোন বা সেল থেকে কি আসছে, আমার সিস্ট আসছে। মানে ধরেন মাডস্টোন কিংবা সেল আছে, সেখানে যদি খুব বেশি পরিমাণে আমার ধরনের প্রেসার আর টেম্পারেচার যদি আমার চেঞ্জ হচ্ছে, তখন সেক্ষেত্রে আমার সিস্ট আমরা পেতে পারি, রূপান্তর। কিন্তু ক্যালসাইট কি, ক্যালসাইট হচ্ছে একটা কার্বনেট মেটেরিয়ালস, মিনারেল, সেই জন্যে ক্যালসাইট থেকে সিস্ট এটা আমার মেটামরফিক চেঞ্জ নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এখানে যেসব পাথরগুলোর নাম আছে তার মধ্যে থেকে কোনটা হার্ড আর বেশি ডিউরেবল, কোনটা কঠোর আর কোনটা বেশি লং লাস্টিং, কোনটা? আর্গেলিসিয়াস, সিলিসিয়াস, ক্যালকেরিয়াস আর কার্বনেসিয়াস, কোনটা? কোনটা? এ। দেখানো যাক কোনটা। অ্যান্সার হচ্ছে বি, সিলিসিয়াস রক। সিলিসিয়াস রক কেন? সিলিসিয়াস রকের মধ্যে সিলিকা বেশি পরিমাণে থাকে, আর ওয়েদারিংয়ের কারণে এটার ওপরে বেশি প্রভাব পড়ে না, সেই জন্যেই এগুলো খুব বেশি হার্ড হয় আর খুব বেশি ডিউরেবল হয়। কার তুলনায়? আর্গেলিসিয়াস, ক্যালকেরিয়াস আর কার্বনেসিয়াস। সেই জন্যেই সিলিসিয়াস রক হচ্ছে খুব বেশি হার্ড আর খুব বেশি ডিউরেবল। নেক্সট কোশ্চেন, এখানে 4 রকম পাথরের নাম আছে, সেডিমেন্টারি, প্লুটোনিক, মানে ইগনিয়াস আর মেটামরফিক। এখানে বলতে বলেছে কি, যে ফোলিয়েটেড স্ট্রাকচার কোনটার মধ্যে বেশি কমন। ফোলিয়েটেড মানে কি, মানে সে পাতার মতন যেটা থাকে, মানে এক একটা লেয়ার আলাদা আলাদা করে সেটা বোঝা যাবে। যদি ওটাকে ছাড়াতে যায়, যদি ওটাকে স্ট্রাক করি কোনো হ্যামার দিয়ে, তাহলে হয়তো ছেড়ে হয়তো পাতায় বাই পাতা বেরিয়ে আসবে, সে ফোলিয়েটেড স্ট্রাকচার। তো কোন পাথরের মধ্যে বেশি কমন সেটা দেখা যায়। স্যার ডি। দেখে নেওয়া যাক, অ্যান্সার হচ্ছে ডি। আন্দাজে বললি, কে বললি? স্যার আমি, দীনবন্ধু। দীনবন্ধু। জেনে বললি না আন্দাজে বললি? আন্দাজে বললি, তাই তো? কারণ তুই এই ক্লাসে ছিলিসই না। হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণটা কি? কারণ বলছে ফোলিয়েটেড রকস। দেখ আমি যেটা বলছিলাম সেটাই, ফোলিয়েটেড রক কী হয়, আমরা এটাকে লেয়ারে ভাঙতে পারি, স্প্লিট করতে পারি। কীভাবে স্প্লিট করতে পারি? একটা ডেফিনিট ডিরেকশন অনলি। মনে কর একটা পাথর রয়েছে, সেই পাথরের মধ্যে আমি এটাকে ফিজিক্যালি চোখে দেখতে পাচ্ছি কি, যে ওর মধ্যে আলাদা আলাদা লেয়ার বাই লেয়ার মানে রয়েছে, যেন মনে হচ্ছে যেন একই দিকে, যেন ওটাকে আমি ছাড়াতে পারবো। তো যখন ওইটাকে আমি স্প্লিট করার চেষ্টা করবো, তখন লেয়ার বাই লেয়ার কিন্তু এটা ছেড়ে যাবে। যেই দিকে ভাগটা থাকবে,
যেদিকে আমার ফল্ট লাইনটা যাবে সে লাইন বরাবর কিন্তু এটা ছেড়ে বেরিয়ে আসবে। কিন্তু সেডিমেন্টারি রক হচ্ছে স্ট্র্যাটিফাইড আর ইগনিয়াস রক হচ্ছে আমার আনস্ট্র্যাটিফাইড, সেগুলো কিন্তু হবে না। শুধুমাত্র একমাত্র কি তোর যেটা মেটামরফিক সেটাই হচ্ছে আমার, আমি ঠিকভাবে ওর মধ্যে আমি ফোলিটের আমি স্ট্রাকচার পেয়ে থাকি। এরপরে একটা পাথরের নাম আছে গ্রানাইট। গ্রানাইটটা কী পাথর? প্লুটোনিক, মেটামরফিক, হাইপাবেসাল না ভলকানিক, কোনটা? গ্রানাইট কোন পাথরের নাম? প্লুটোনিক না মানে কোন পাথর? গ্রানাইটের পাথরটা কারা আন্ডারে পড়ছে? প্লুটোনিকের মধ্যে না মেটামরফিকের মধ্যে না হাইপাবেসালের মধ্যে না ভলকানিকের মধ্যে? কার আন্ডারে পড়েছে? কারোর কোনো অ্যান্সার নেই, কিচ্ছু নেই। স্যার ডি। স্যার ডি। অ্যান্সার হচ্ছে এ। গ্রানাইট হচ্ছে একটা প্লুটোনিক রক। কারণটা কি? কারণ এখানে জানতে হবে যে গ্রানাইট কীভাবে তৈরি হয়। বলছে ম্যাগমা যখন আস্তে আস্তে যখন ঠান্ডা হচ্ছে একটা কনসিডারেবল একটা ডেপথে, তখন আমরা পাই প্লুটোনিক রক, আর সেইখান থেকে আমরা কী পেয়ে থাকি? গ্রানাইট। এই যে গ্রানাইট পাথর, যে গ্রানাইট স্টোন, সেটা হচ্ছে কোথা থেকে আসছে? সেটা আসছে হচ্ছে প্লুটোনিক থেকে, ওইটা আমার আসছে। আচ্ছা, এটা হলো দাঁড়া। এরপর নেক্সট কী আছে? নেক্সট হচ্ছে তোদের এইটা থেকে অত বেশি কোশ্চেন আসে না, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি? স্টোন কোয়ারিং অ্যান্ড ড্রেসিং অফ স্টোন। এটা থেকে এত বেশি কিছু আসবে না। দাঁড়া, এইটা আসতে পারে, স্টোনের প্রপার্টিজ অফ স্টোন, ঠিক আছে? তো স্টোন প্রপার্টিসের মধ্যে ফার্স্ট কোশ্চেন কি বলছে? ফর এ গুড বিল্ডিং স্টোন, একটা ভালো বিল্ডিং স্টোন হওয়ার জন্যে তার ক্রাসিং স্ট্রেংথ কতটা হওয়া দরকার? 50 নিউটন পার মিলিমিটার স্কোয়ার থেকে কম, 100 নিউটন পার মিলিমিটার স্কোয়ার থেকে বেশি, 155 নিউটন পার মিলিমিটার স্কোয়ার কিংবা 10 নিউটন পার মিলিমিটার স্কোয়ার? কোনটা? একটা ভালো স্টোন হতে গেলে সে কতটা চাপ সহ্য করতে পারবে? কোনটা? এ বি সি ডি, কোনটা হবে? সি। উত্তম জন সি বলছে, বাকি দেখে নেওয়া যাক। অ্যান্সার হচ্ছে বি। 100 নিউটন পার মিলিমিটার স্কোয়ার থেকে যদি বেশি হয় তাহলে সেটা আমার কি? একটা ভালো বিল্ডিং স্টোন। ক্রাসিং স্ট্রেংথ বা কম্প্রেসিভ স্ট্রেংথ অফ স্টোন ইজ দ্য লোড পার ইউনিট এরিয়া অ্যাট হুইচ দ্য স্টোন স্টার্টস ক্র্যাকিং। দেখ, একটা পাথর আছে, সে পাথরের ওপর আমি যখন চাপ দিচ্ছি, তো চাপ দিতে 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 এমন একটা পজিশন চলে আসবে যেখানে কিন্তু পাথরটা কী পরে আমার ক্র্যাক করে যাবে, ক্রাশ করে যাবে, ফেটে যাবে। তো সেটাই না আমার ক্রাসিং স্ট্রেংথ। তো একটা ভালো যদি পাথর হতে হয় তাকে মিনিমাম তার 100 নিউটন পার মিলিমিটার স্কোয়ার থেকে তার ক্রাসিং স্ট্রেংথটা তার থাকা দরকার, যেটাকে আমরা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করতে পারবো। তবে অবশ্যই বিভিন্ন রকম পাথর তার বিভিন্ন রকম ক্রাসিং স্ট্রেংথ আছে, আর বিভিন্ন রকম পাথর তার বিভিন্ন রকম জায়গাতে ইউজ হয়, ব্যবহার হয়। ধরেন একটা কোনো ড্যাম ইউজ হচ্ছে, মানে ড্যাম তৈরি করা হচ্ছে রকের কোনো একটা, সেখানে হয়তো রকের তো লাইনিং করা হবে, তো সেইখানে আমি ঘরের যে টাইলস বসাই সেই টাইলসগুলোতে যে মানে সেটা ক্লে দিয়ে, তো আমরা ঘরে ওয়ালে যে আমরা স্টোনগুলো দিই সেই স্টোন কি ওইখানে বসাতে পারবো? অবশ্যই পারবো না, কারণ ওটা বেশি ও স্ট্রেংথ নিতে পারবে না। তাহলে অতএব সেই স্ট্রেংথটাই আমার দরকার, যেটা আমার ওইখানে লাগবে। তো একটা ভালো বিল্ডিংয়ের জন্য হতে গেলে কত? মিনিমাম 100 নিউটন মিলিমিটার স্কোয়ার থেকে বেশি হতে হবে। এবারে এখানে 4টে পাথরের নাম আছে। এখানে বলতে বলেছে যে গুড ফায়ার রেজিস্ট্যান্ট স্টোন কোনটা? আগুনকে কে রোধ করতে পারে? কোন স্টোন? ক্লে না গ্রানাইট না কোয়ার্টজ না লাইমস্টোন? কোন পাথর? বি। লাইমস্টোন। দেখানো যাক। অ্যান্সার হচ্ছে ক্লে।
কেন কি ক্লে হচ্ছে মাটি, ক্লে মাটির যে স্টোন হয় সেটা হচ্ছে কি আমার গুড ফায়ার রেজিস্ট্যান্ট। কি বলছে গ্রানাইট আর কোয়ার্জ এগুলো কি হয় তোর যখন বেশি আগুন লাগে যদি হিট পায় তখন তাড়াতাড়ি হঠাৎ করে এক্সপ্যান্স করবে আর ফেটে যাবে, স্প্লিন্টার হিসেবে ভেঙে বেরিয়ে যাবে। লাইমস্টোন কি হয় খুব ইজিলি ক্রাম্বেলড হয়ে যায়, মানে গুড়মুড়িয়ে যাবে। কিন্তু ক্লে কি, ক্লে অনেক বেশি টেম্পারেচার অবধি সে সহ্য করতে পারে। সেই জন্যে ক্লে দিয়ে যে স্টোন হয় সেটা ম্যাক্সিমাম কোথায় বেশি ইউজ করা যাবে, পিৎজা ওভেন, ফায়ার প্লেস, যেখানে আগুন জ্বালানো হয় সেসব জায়গাতে বেশি। আচ্ছা, এখানে একটা ভালো কোশ্চেন আছে, হোয়াট ইজ এ ফ্রি স্টোন? বল, মুক্ত পাথর কি? ফ্রি স্টোন মানে একটা স্টোন যেটা কিছু থেকে ফ্রি আছে। তো কি থেকে ফ্রি, যেটাকে বলে ফ্রি স্টোন? এটা নতুন জিনিস একটা। বল, হোয়াট ইজ এ ফ্রি স্টোন? স্যার ডি। তার মানে স্টোন ফ্রি ফ্রম ভেন্স অ্যান্ড প্লেনস অফ ক্লিভেজ। দেখে নেওয়া যাক, অ্যান্সার হচ্ছে ডি। আন্দাজে বললি উত্তম? হ্যাঁ স্যার। বাহ, তবে সবসময় কিন্তু লাগবে না আন্দাজে। আন্দাজে তুই না 20টা স্যার, বললে এটা তবে বুঝতেই একটা পারা লাগবে না। যাচ্ছে স্যার, এটা বুঝতেই পারা যাচ্ছে। এখানে কি বলেছে যে স্টোনস ফ্রি ফ্রম ইম্পিউরিটিস, এটাও হতে পারতো। স্টোন দ্যাট ডাজেন্ট রিকোয়ার ড্রেসিং, এটাও হতে পারতো। মেটামরফিক স্টোনও হতে পারতো, আবার এটাও হতে পারতো। এখানে কারণটা কি দিয়েছে বলতো? ফর দ্য ইজ অফ কোয়ারিং এ স্টোন মাস্ট বি সফট, কম্প্যাক্ট গ্রেন্ড, হোমোজেনাস অ্যান্ড ফ্রি ফ্রম ভেন্স অ্যান্ড প্লেনস অফ ক্লিভেজ। তার মানে এই নয় যে একটা ফ্রি স্টোন মানে যে তার মধ্যে ইম্পিউরিটি থাকবে না কিংবা তাকে ড্রেসিং করা দরকার পড়বে না, মেটামরফিক, এইটা নয়। কোনো স্টোন যখনই ইউজ করব তার আগে দেখতে হবে যে ওর মধ্যে কোনো ইম্পিউরিটি আছে কি না, আর ওটাকে ঠিক মতন ড্রেসিং করতে হবে। পাথর খাদান থেকে কেটে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে ওইটাকে আমি ব্যবহার করতে পারবো না যতক্ষণ না ওইটাকে আমি ঠিকভাবে ড্রেসিং করব। কিন্তু ওর ভেতরের যে স্ট্রাকচারটা সেইটা আমাকে ঠিক করে দেখতে হবে যে ওইটা ঠিক মতন আছে কি নেই। ভেতরে যদি কোনো স্ট্রাকচার কিছু প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু এটা ব্যবহার করা সম্ভব নয়। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে। নর্মালি মানে এরকম কোশ্চেন খুব রেয়ার থাকে, যেখানে কি বলেছে যে মানে স্টোন, যেসব স্টোনের শেড, কালারের যে শেড থাকে যেগুলো হালকা হয় সেগুলোকে বেশি কেন প্রেফার করা হয়, সেগুলোকে কেন বেশি কাজে ইউজ করা হয়, তার কারণটা কি? এটা কি তাড়াতাড়ি ওয়াশ করা যায় সেই জন্যে, খুব ইজি সহজই, নাকি খুব সহজে এটা আমরা পেয়ে থাকি সেই জন্যে, নাকি এটা অ্যাপিয়ারেন্স যে দেখতে সুন্দরতাকে খারাপ করে না সেই জন্যে, নাকি যেগুলো ডার্কার শেড হয় সেগুলো খুব বেশি ভারী হয় এই জন্যে? কোন কারণে লাইট কালার শেডের স্টোন আমরা ব্যবহার করে থাকি, কোন কারণে? এটা জেনারেল নলেজের কোশ্চেন একটা। যেরকম আমরা কিচেনের যে স্টোন বসাই, স্টোন গ্রানাইটের স্টোন, গ্রানাইট পাথর নিয়ে বসিয়ে দিলাম, তাই না? তারপরে যেখানে বাইরে যদি খেতে যায় ফাস্টফুড, দেখা যাবে ওরা স্টোনের ওপরে ময়দাটাকে করছে, কাজ করছে, সবজি কাটছে, সব কিছু। স্যার এ। কারণ হচ্ছে সি। স্যার সি। সিটা কি কারণ? বলছে ইভেন ইফ দ্য স্টোন ফেডস এ লিটল বিট ইট উইল নট শো এ স্ট্রাইকিং ডিফারেন্স অ্যান্ড ডাজেন্ট স্পয়েল দ্য লুক অফ ইট। স্টোন যদি একটু ফেডও হয়ে থাকে খুব কম পরিমাণেও, তাহলেও কিন্তু ওর মধ্যে সেরকম কোনো ডিফারেন্স কিছু লক্ষ্য করা যায় না, আর সে লুকটাকেও খুব বেশি খারাপ করে না। আর স্টোন কি, স্টোনকে কোনো পেন্ট করারও কোনো দরকার নেই, আর সেভাবে কোনো মেনটেন্যান্স করারও কোনো কিছু প্রয়োজন নেই। ও যেরকম আছে সেরকমই থাকবে, শুধু কি ধুলো বলে লাগলে একটু পরিষ্কার করে দেবো বাস। সেই জন্যে স্টোনকে বেশি লাইটার শেডের বেশি ব্যবহার করা হয়ে থাকে। এবারে বলেছে হার্ডনেস। তো হার্ডনেস যে জিনিসটা, এটা হচ্ছে একটা খুব বড় একটা প্যারামিটার, ঠিক আছে? তো এইখানে মানে একটা স্থিতি, একটা মাপ। তো কোন কনস্ট্রাকশনের ক্ষেত্রে হার্ডনেসটাকে বেশি জোর দেওয়া হয়, মানে হার্ডনেসটাকে বেশি ভালো করে লক্ষ্য করে দেখা হয়, কঠোরতাটা? স্যার ব্রিজ। ব্রিজের ক্ষেত্রে, না আর্চ বানানোর ক্ষেত্রে, না ওয়ালের ক্ষেত্রে, না স্ল্যাবের ক্ষেত্রে? ব্রিজ। অ্যান্সার হচ্ছে ব্রিজ। কারণ কি, ব্রিজ বানাবার জন্যে আমার সেরকম লং লাস্টিং হওয়া দরকার, আর সেরকম কঠোর হওয়া দরকার, সেরকম টাফ হওয়া দরকার পাথরটা। তা না তো সে লোড নিতে পারবে না, কারণ ওর উপরে হেভি লোডিং পড়বে। কারণ ইটস রিকোয়ার্ড ইন স্ট্রাকচার সাবজেক্ট টু হেভি লোডিং, মানে টন, মানে 1 টন 2 টন নয়, প্রায় 1000 মেট্রিক টনও বলতে পারে সেরকম লোড পড়বে।
তো সেই জন্য কী হবে, আমার হার্ডনেসটা খুব একটা বড় প্যারামিটার ইন কেস অফ ব্রিজের জন্য। একটা ভালো বিল্ডিং স্টোন হওয়ার জন্যে তার স্পেসিফিক গ্র্যাভিটি কত হওয়া দরকার, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। ভালো বিল্ডিং স্টোন হতে গেলে তার স্পেসিফিক গ্র্যাভিটি কত হওয়া দরকার। কত হওয়া দরকার স্পেসিফিক গ্র্যাভিটি? স্যার সি। স্যার এ। হচ্ছে এ 2.7 থেকে বেশি। এটা বলছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী হেভি স্টোন কোথায় ব্যবহার করা হয়, অ্যাবাটমেন্ট, ড্যাম, রক, ডক এইসবের ক্ষেত্রে, আর লাইটার কোথায় ব্যবহার করে, বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে। তো এই বিল্ডিং স্টোনের জন্যে আমার 2.7 এর থেকে বেশি যদি স্পেসিফিক গ্র্যাভিটি হয় তাহলে এটাকে আমরা ভালো বিল্ডিং স্টোন বলে থাকবো। এই একটা কোশ্চেন আছে, বলছে দি পার্সেন্টেজ অ্যাবজর্পশন বাই ওয়েট অফ এ গুড স্টোন আফটার হাউ মেনি আওয়ার্স শুড নট এক্সিড 0.6। কোশ্চেনটা এখানে অ্যান্সার দেওয়া আছে 24 ঘন্টা। হ্যাঁ, এই কোশ্চেনটা কী বলছে আমি বলে দিচ্ছি, আমি এখানে যেটা আছে এক্সপ্লেনেশন ওইটাকে ভালো করে বুঝবি। বলছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী বলছে 24 আওয়ার্স ইজ দ্য টাইম এ স্টোন হ্যাজ টু বি ইমার্সড ইন ওয়াটার টু চেক ফর ওয়াটার অ্যাবজর্পশন। একটা পাথর সে কতটা জল শোষণ করছে সেইটাকে চেক করার জন্য একটা পাথরকে 24 ঘন্টা জলে ডুবিয়ে রাখা হয়। ঠিক আছে, এবার এর থেকে যদি আমি কম ডুবিয়ে রাখি কিংবা যদি এর থেকে যদি বেশি ডুবিয়ে রাখি তাহলে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট আমরা যে ডেটাটা খুঁজবো, যে ডেটাটা আমাদের দরকার সেটা কিন্তু আমরা পাবো না। তো এইখানে সেটাই বলেছে যে একটা ভালো যদি স্টোন হয়, গুড স্টোন, তাহলে তার কতটা পার্সেন্টেজ অ্যাবজর্পশন করছে, সে পাথরের ওজনের কত পার্সেন্ট সে অ্যাবজর্ব করছে সেটা জানার জন্য আমাদেরকে কত ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। সেটা অ্যান্সার হচ্ছে আমার 24 আওয়ার্স। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কত ঘন্টা ডুবিয়ে রাখা দরকার। আচ্ছা, এবারে কি বলছে যে একটা বিল্ডিং স্টোন যেটাকে আমরা কাজে লাগাচ্ছি, ঘরে হোক কিংবা কোনো পাবলিক বিল্ডিংয়ে হোক কিংবা কোনো শোপিস বানানোর ক্ষেত্রে হোক, তো ওর মধ্যে কীরকম টেক্সচার থাকা দরকার, কীরকম টেক্সচার থাকা দরকার। ক্যাভিটিস মানে হচ্ছে গহ্বর, মানে গহ্বর থাকবে, নাকি ক্র্যাক, ক্র্যাক মানে হচ্ছে কি ফাটল থাকবে, নাকি গ্রেন, গ্রেন স্ট্রাকচার মানে হচ্ছে তোর সে বালুকোনা টাইপের ছোটো 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 দানা এরকম কিছু একটা থাকবে, ছিবড়া ছিবড়া টাইপের কিছু একটা থাকবে, শাঁস টাইপের, নাকি কোনো ক্যালাসন কোনো একটা আকার থাকবে, ক্রিস্টাল কোনো ক্যালাসের কোনো একটা আকার থাকবে। কোন স্ট্রাকচারটা বিল্ডিং স্টোনের ক্ষেত্রে ভালো, কোনটা? অ্যান্সার হচ্ছে বি, ক্রিস্টালিন স্ট্রাকচার। বলছে টেক্সচার কি, টেক্সচার হচ্ছে এক, টেক্সচার ইজ দ্য গ্রেনস কম্পোজিং দ্য স্টোন ইন দ্য স্ট্র্যাটা। মানে পাথরগুলো হচ্ছে স্ট্র্যাটা, মানে কি বলবো, মানে এক একটা তলে যে পাথরগুলো রয়েছে মানে একটা স্তর। স্ট্র্যাটা কথাটার মানে হচ্ছে স্তর। তো ওই যে স্তরে কি হয়, ওখানে স্টোনগুলো কম্পোজিট হয়, ওখানে থাকছে স্টোনগুলো। তো ওইখানে তোর যেটা টেক্সচার, যেটা মানে হচ্ছে কি যে গঠন বিন্যাস, তো কোন গঠন বিন্যাসটা ভালো সেটা হচ্ছে ক্রিস্টালাইন স্ট্রাকচারটা। আদার্সগুলো অন্যগুলো আমাদের পছন্দ, মানে অন্যগুলো ইউজ করা হয় না বিল্ডিং স্টোনের ক্ষেত্রে। আচ্ছা, এটা কি সিজনিং স্টোনের জন্য কি করা দরকার কি দরকার নয়, ট্রু না ফলস? ফলস। এ ট্রু। আমরা স্টোনটাকে পাথর থেকে কাটার পর, রক থেকে, রক কোয়ারি থেকে নিয়ে আসার পর যেখানে খাদান থেকে, তারপরে কি সিজনিং করবো না? কাঠকে যদি সিজনিং করছি তাহলে স্টোনকে সিজনিং করতে ক্ষতি কোথায়? কেন করতে হয়? কারণ ওর ভেতরে তো আমার ময়েশ্চার থাকতে পারে। তো এ স্টোন শুড বি প্রপারলি ড্রাইড বিফোর ইউজিং ফর স্ট্রাকচারাল ওয়ার্ক। আমাকে স্টোনটাকে শুকাতে হবে। একটা কথা মনে রাখবি, পাথর খাদানে যখন পাথর বার করা হয় নিচে কিন্তু জল থাকে, জলের কিন্তু লেয়ার থাকে, স্টোন কিন্তু ওর মধ্যে ডুবে থাকে।
তো ওর মধ্যে কিন্তু আমার জল থাকছে, আমাকে পাথরটাকে ভালো করে শোকাতে হবে। কারণ কি? কারণ ওর মধ্যে যে স্যাপ, স্যাপ মানে কি, যে পাথরের ভেতর দিয়ে যে জলটা আমার থাকছে, দ্য স্যাপ কন্টেন্ট ইন ফ্রেশলি কোয়ারি স্টোন উইল মেক দেম সফট অ্যান্ড লিড টু ডিকে ইভেনচুয়ালি। ওর মধ্যে যে স্যাপটা, যে জলের পরিমাণ, যেটা ময়েশ্চার থেকে যায়, যেটা আমরা ফ্রেশ কোয়ারি স্টোন থেকে যেটা একদম নিয়ে আসছি তুলে পড়ে, সেটার কারণে কী হয়, পাথরটা সফট হয়ে যায়, নরম হয়ে যায়। আর মেবি কিছু কয়েক বছর পরে কিন্তু ওটা আস্তে আস্তে ওর মধ্যেও পচন ধরতে শুরু হতে পারে। শুনে পরে একটু অবাক লাগবে যে স্যার পাথরটা কোনোদিনও নরম হয়? চোখে দেখলে, হাত দিয়ে মানে প্রেস করতে গেলে বলো না এত শক্ত পাথর, কিন্তু টেকনিক্যালি ইঞ্জিনিয়ারিং দিক দিয়ে দেখতে গেলে যে হ্যাঁ ওটা হচ্ছে সফট, কারণ ওর মধ্যে কি এখনো জলটা ঢুকে রয়েছে, তবে জলটাকে আগে বার করতে হবে। ঠিক আছে, টাফনেস ইন্ডেক্স তোদের অত আসবে না, পার্সেন্টেজ ওয়্যারও আসবে না। আচ্ছা, এরপরে কি আছে নেক্সট? আচ্ছা, স্টোনের টেস্ট, স্টোনের টেস্ট তোদের এত নেই। এরপরে আছে বালি, স্যান্ড, সোর্স অ্যান্ড ক্লাসিফিকেশন স্যান্ড নিয়ে এখানে কয়েকটা কোশ্চেন আছে। আচ্ছা বল, স্যান্ড কি দিয়ে তৈরি? সিলিকা, সিলিকন, সিলিকন অক্সাইড না কোয়ার্জ? কি থেকে স্যান্ডের তৈরি বল? বল কি থেকে স্যান্ডের তৈরি, কি দিয়ে স্যান্ডের তৈরি? সিলিকা, সিলিকন না সিলিকন অক্সাইড না কোয়ার্জ? কি থেকে? সিলিকা। এ। বাকি বাকিতে কি হলো দেখে নেওয়া যাক। অ্যান্সার হচ্ছে এ। স্যান্ডের মধ্যে মেনলি বেশি থাকে কি হচ্ছে স্মল গ্রেনস অফ সিলিকা, যাকে বলা হয় SiO2 মানে সিলিকন ডাইঅক্সাইড। এই জন্য সিলিকা হচ্ছে স্যান্ডের মেন কম্পোজিশন। আচ্ছা, এরপরে কি আছে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্যান্ড টাইপ, এখানে 4 রকম স্যান্ডের নাম আছে, সি স্যান্ড, ক্লে স্যান্ড, পিট স্যান্ড, রিভার স্যান্ড। এর মধ্যে থেকে কোন স্যান্ডটা মর্টার আর কংক্রিট ওয়ার্কের জন্য একদম এক্সেলেন্ট ব্যবহার করা যায়, কোনটা? রিভার স্যান্ড। দেখে নেওয়া যাক। অ্যান্সার হচ্ছে রিভার স্যান্ড। কারণ কি? অ্যান্সার হচ্ছে পিট স্যান্ড। পিট 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 সরি পিট স্যান্ড। পিট স্যান্ড কারণ কি বলছে, পিট স্যান্ড ডাজেন্ট কন্টেন এনি সল্ট অ্যান্ড হ্যাজ শার্প অ্যাঙ্গুলার গ্রেন। দিস আর দ্য ডিজায়ার্ড প্রপার্টিস ফর এ স্যান্ড টু বি ইউজ ফর মডার্ন অ্যান্ড কংক্রিট। স্যান্ডের যে দানাগুলো তারও কিন্তু একটা ব্যাপার থাকে। স্যান্ডের দানা যদি গোল থাকে, যদি স্মুথ হয়, তাহলে কিন্তু ভালো নয় ফর দ্য ইউজ অফ মর্টার অ্যান্ড কংক্রিট। স্যান্ড দানা কীরকম হতে হবে? খুব ধারালো হতে হবে, অ্যাঙ্গুলার যেন হয়, আর ওর মধ্যে যেন কোনো বালি না থাকে। সেই জন্যে পাথর মানে বালি থেকে, নদীর স্তর থেকে যখন বালি তোলা হয়, তো ওপরের যে বালি সেটাকে তোলা হয় না, পোড়ার পর নিচ থেকে বালি তোলা হয়। আর ওই গর্তগুলো ওরকম করে পিটের যে পিট মানে কি গর্ত, আমি গর্তগুলোর উপর ভেতর থেকে আমি বালিটা বার করছি। এগুলো হওয়ার কারণে কি হয়, এই যে বালি মাফিয়া যে বলে বালি তুলে নিয়ে পালাচ্ছে, এরপরে কি হয়, জলের যে স্তর, সেই জলের স্তরটা কিন্তু নদীতে আস্তে আস্তে কমতে শুরু করে। তার সঙ্গে কি হয়, জায়গায় জায়গায় গর্ত হয়ে যায়, ওইখানে কিন্তু কুইক স্যান্ড হয়ে যাওয়ার চান্স থাকে, আর ওইখানে কিন্তু বিপদ ঘটানোর অনেক বেশি চান্স থাকে। তো ওর জন্যেই বালির তলাকে এত নিয়ে ঝামেলা হয়, কারণ পিট স্যান্ড হচ্ছে খুব ভালো স্যান্ড ইন কেস অফ মর্টার অ্যান্ড কংক্রিট ওয়ার্কের জন্য। আচ্ছা, এবারে একটা কোশ্চেন ওর সঙ্গে রিলেটেড। পিট স্যান্ড তো ভালো, কিন্তু পিট স্যান্ড আমরা কোথা থেকে আমরা তুলব, কত গভীরতায়? ওয়াটার বডি যে বেড আছে তার 1 থেকে 2 মিটার নিচ থেকে, না গ্রাউন্ড সারফেসের 1 থেকে 2 মিটার, না সেন্টিমিটার? কোথা থেকে? স্যার বি হবে। গ্রাউন্ড সারফেসের 1 থেকে 2 মিটার। আনসার হচ্ছে বি। হ্যাঁ তোকে জেনে বলে না না জেনে বললি দীপ্তি? জেনে স্যার। কোথা থেকে জানলি? আরে এটা কি নোটে দেওয়া ছিল? হ্যাঁ তো খাতা খুলে বসে আছি। খাতা খুলে? হ্যাঁ স্যার। যাতে পিট স্যান্ড, পিট স্যান্ড হচ্ছে ইজ ফাউন্ড ইন আর্থ ইন ডিপোজিটস। ইট ইজ অবটেন্ড বাই ফর্মিং পিটস ইন দ্য সয়েল। সয়েলের মধ্যে পিট গর্ত তৈরি করা হয়। কী করে তৈরি হয়? যে গ্রাউন্ড সারফেস থাকে সেখান থেকে 1 থেকে 2 মিটার ডেপথে, সেখান থেকে আমরা অ্যাঙ্গুলার গ্রেন পিট স্যান্ড আমরা পাই, যেটা হচ্ছে কি যে মর্টার কংক্রিটের জন্য খুবই ভালো। আচ্ছা, এবার যে স্যান্ডের যে গ্রেডিং করা হয়, স্যান্ডের গ্রেডিংয়ের জন্য কি থাকে, প্রতিটা জিনিসের ক্ষেত্রে একটা করে কোড থাকে, IS কোড মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড, যেরকম কি আর্টিকেল
আমাদের যে সংবিধান প্রতিটার জন্য এক একটা নিয়মের জন্য প্রতিটা এক একটা কোড লেখা আছে, কোডে সেই নিয়মটা পুরো বিবরণ পাওয়া যায়। সেরকম স্যান্ডের জন্যে কোন কোডটা আছে ফর দ্য গ্রেডিং অফ স্যান্ডের জন্য কোন আইএস কোড আছে? আইএস 456, আইএস 383, আইএস 2368, আইএস 1542, কোনটা? অ্যান্সার হচ্ছে বি, আইএস 383। দেখ আইএস কোড 383-1970 গিভস। এই কোডটা যদি আমরা পড়তে পারি তাহলে এইটার মধ্যে কি লেখা আছে? লেখা আছে কি যে ক্লাসিফিকেশন স্যান্ডে ক্লাসিফিকেশন দেওয়া আছে বেসড অন দ্য গ্রেডিং। 4টে গ্রেডিং জোন থাকে, দেয়ার আর 4 গ্রেডিং জোন। ফর ইচ sieve সাইজ দেয়ার ইজ এ স্পেসিফিক পার্সেন্টেজ অফ পার্টিকেল পাসিং থ্রু দ্যাট sieve ডিনোটেড ইন দ্য রেসপেক্টিভ জোন। 4টে জোন করা আছে, সেই 4টে জোনের জন্যে ওখানে কি আছে? সিভ মানে কি? যে জালিগুলো যেখান থেকে বালিটাকে ছাঁকা হচ্ছে, তো প্রতিটা সিভের সাইজ জন্য সেখানে কি স্পেসিফিক পার্সেন্টেজ অফ পার্টিকেল সেই সিভটা দিয়ে পাস করবে, যেটা সেই জোনে আমার লেখা আছে। তো আইএস কোডে ওটা দেওয়া আছে যেখান থেকে আমরা গ্রেডিংগুলো জেনে থাকি। আচ্ছা, রিভার স্যান্ড এর মধ্যে যে গ্রেনস থাকে সেই গ্রেনসগুলো কীরকম হয়? অ্যাঙ্গুলার হয় না ফ্লেকি হয় না ইরেগুলার হয় না রাউন্ডেড হয়? Rounded. অ্যান্সার হচ্ছে রাউন্ডেড। কারণ কি রিভার স্যান্ডের মধ্যে ফাইন রাউন্ড গ্রেন থাকে, সেই জন্য রিভার স্যান্ডকে বেশি ব্যবহার করা হয় না। দিস আর দ্য রেজাল্ট অফ মিউচুয়াল অ্যাট্রিশন আন্ডার দ্য এফেক্ট অফ ওয়াটার কারেন্ট। ইট ইজ ন্যাচারালি অকারিং ক্লিন অ্যান্ড মোস্টলি হোয়াইট ইন কালার। রিভার তো যেহেতু জলের যে প্রেসার ওয়াটার কারেন্ট, সেই কারণে কি হয় তোর অনেক সময় যেগুলো অ্যাঙ্গুলার থাকে সেগুলো অনেক বছর অনেক 100 বছর পরে দেখা যায় ওগুলো কিন্তু আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছে, মানে ওর শেপটা পাল্টে যায়। সেই জন্য রিভার স্যান্ডকে বেশি ব্যবহার করা হয় না, ব্যবহার করে পিট স্যান্ডকে। আচ্ছা, এখানে ট্রু ফলস একটা কোশ্চেন আছে, বলছে স্যান্ড বালি, বালি কি? বালি হচ্ছে একটা ফাইন গ্রেন্ড কম্পোনেন্ট ইন সয়েল। বালি মানে মাটির মধ্যে একটা উপাদান, সেটা কি ফাইন গ্রেন্ড। এটা ট্রু না ফলস? ট্রু। হচ্ছে বি, ফলস। স্যান্ড কি? স্যান্ডের যে সাইজ এগুলো লাই করে কীরকম? 4.75 মিলিমিটার থেকে শুরু করে 75 মাইক্রন, মানে বড় থেকে ছোট। এবার কি বলছে? বলছে ফাইন গ্রেইনড কম্পোনেন্ট অফ এ সয়েল হ্যাজ এ সাইজ লেস দেন 75 মাইক্রন। তার মানে বুঝে দেয় 4.75 মিলিমিটার থেকে 75 মাইক্রন অবধি যে কণাগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা কার আন্ডারে ফেলছি? স্যান্ডের মধ্যে সেগুলোকে আমরা ফেলে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এবারে 75 মাইক্রনের নিচে আমরা যেগুলো পাবো সেগুলো আমরা কার মধ্যে ফেলছি? সয়েলের মধ্যে, মানে ওগুলো হচ্ছে সয়েল, ওইটা দিয়ে সয়েলটা আমার তৈরি হয়েছে, সেই জন্য এটা হচ্ছে ফলস। এই কোশ্চেনটা আসে কিন্তু এটা এরকম আসে না, এটা আমি বলে দিচ্ছি। বলছে যে তোর হাউ মেনি ক্লাসিফিকেশনস আর দেয়ার ফর স্যান্ড বেসড অন দ্য গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। স্যান্ডের যে দানা তার উপরে নির্ভর করে স্যান্ডকে ক ভাগে ক্লাসিফাই করা যায়? এর অ্যান্সার হচ্ছে 3 ভাগে। এ মেনলি 3টে টাইপ থাকে, বেস্ট কার উপরে? গ্রেন সাইজ উপরে। প্রথমটা কি? যেটা হচ্ছে 1.5875 মিলিমিটার যদি সিভ যে জালি দিয়ে পাস করবে সেরকম স্যান্ড, যেটাকে বলা হচ্ছে ফাইন স্যান্ড। 2 নম্বর কি? কোর্স, যেটার সাইজ কত? 3.175 মিলিমিটার যে সিভ জালিগুলো তার মধ্যে দিয়ে পাস করে যাবে। আর একটা কি হচ্ছে? গ্র্যাভেল, মানে তার মধ্যে পাথরের ভাগটা বেশি থাকবে, মানে বড় বড় দানা থাকবে বেশি, যেটা কত? 7.62 মিলিমিটার সিভ দিয়ে যেগুলো পাস করবে সেইটা। তো 3 রকমের আমার স্যান্ড হয় গ্রেন সাইজের ওপরে নির্ভর করে। ফাইন স্যান্ড সাধারণত কোন কাজে ব্যবহার হয়ে থাকে? ম্যাসোনারি গাঁথনি করার জন্যে, না কোনো কংক্রিটের স্ট্রাকচার বানানোর জন্যে, নাকি প্লাস্টার করার জন্যে, নাকি গ্রাইন্ডিং আর পলিশ করার জন্য? স্যার সি হবে। সি হবে। সি, সি প্লাস্টারিং করার জন্য ফাইন স্যান্ড ব্যবহার করা হয়। কিন্তু একটা কথা বলে রাখি, ফাইন স্যান্ড কিন্তু ব্যবহার করা ঠিক কথাই, কিন্তু ওর কিন্তু দানাগুলো কিন্তু একটু
বড় হওয়া দরকার। এটা আমি প্র্যাকটিক্যালি আমি এটা নিজে ফেস করলাম, আমি নিজে দেখলাম। আমার ঘরে একটা রুম একটা বাথরুম হলো, তো ফাইন বালি দিয়ে, একদম ফাইন বালি দিয়ে যখন করা হচ্ছে প্লাস্টার, সে প্লাস্টার কিন্তু বেশি টেকসই হচ্ছে না, সে প্লাস্টার কিন্তু উঠে যাচ্ছে কয়েকদিন পরেই। কারণ ফাইন বালিতে বেশি জল ধরবে, বেশি ফুলবে, যখন শ্রিঙ্ক করবে বেশি শ্রিঙ্ক করবে, ওর মধ্যে মানে ছেড়ে যাবার প্রবণতাটা বেশি থাকে। কিন্তু বালির দানা যদি একটু যদি মোটা থাকছে, তাহলে কিন্তু প্লাস্টার কিন্তু বেশ টেকসই হয়ে কিন্তু রয়ে যাচ্ছে। এটা আমি নিজের চোখে দেখলাম। তো খুব বেশি ফাইন স্যান্ড কিন্তু প্লাস্টারের জন্য ব্যবহার করে না। যে কোনো ম্যাসনরি কিংবা রাজমিস্ত্রি যারা থাকে, ম্যাসন যারা, তাদেরকে জিজ্ঞেস করবে, দেখবি ওরা সবসময় বলবে যে অল্প একটু মোটা বালি আনবে প্লাস্টারিং করবার জন্য। আচ্ছা, এম স্যান্ড কি করে তৈরি হয়? হাউ ইজ এম স্যান্ড প্রডিউসড? ব্রিককে ক্রাশিং করে, না কোয়ারিং থেকে, না কোনো বিল্ডিংটাকে আমি যে ভেঙে দিলাম সেখান থেকে তার অবশিষ্টগুলো থেকে, না কোনো গ্রানাইট স্টোনকে ক্রাশিং করে। এম স্যান্ড, এম স্যান্ড কি করে? হ্যাঁ, স্যার ডি। এম স্যান্ড মানে হচ্ছে কি, যে ম্যানুফ্যাকচার স্যান্ড। মানে একটা কি হয়, বালি আমরা পাচ্ছি ন্যাচারালি, আরেকটা কি হয়, বালি আমরা বানাচ্ছি। তো সেই জন্য এখনকার দিনে সরকার কি করছে, বালি বানানোর উপরে জোরটা বেশি দিচ্ছে, যে তোমরা বালি বানাও। কারণ ওইভাবে যদি বালি তুলতে থাকো তাহলে কিন্তু জলস্তর একদিন অনেক নেমে যাবে। তো সেই জন্য স্টোন বানাতে বলে, ম্যানুফ্যাকচার করতে বলে। সেই জন্য কী হয়, যে গ্রানাইট যে পাথর থাকে সেগুলোকে ক্রাশিং করে পরে তোমরা বানাও। দিস আর দ্য পারফেক্ট রিপ্লেসমেন্ট ফর স্যান্ড টু বি ইউজড ইন কনস্ট্রাকশন ওয়ার্ক। কিন্তু এম স্যান্ড তো আমরা ব্যবহার করব, কিন্তু এই চারটের মধ্যে থেকে কোনটা আমার সুবিধা নয়, ইজ নট অ্যান অ্যাডভান্টেজ, কোনটা আমার সুবিধা নয়? কস্ট এফেক্টিভ, অ্যাভেলেবল ইন সিঙ্গেল সাইজ, ডাস্ট অ্যান্ড ইম্পিউরিটি ফ্রি, আর ক্যান বি অবটেন ফ্রম হার্ড রক। এর মধ্যে থেকে কোনটা আমার সুবিধে নয়? এর অ্যান্সার হচ্ছে কি, বি। মানে শুধুমাত্র আমরা একটা সাইজেই পাবো। মানে কি, আমাদের স্যান্ডের মেনলি কি বললাম, 3 রকম সাইজ থাকে, যেটা এখানে বললাম 3টে সাইজ থাকে মেনলি স্যান্ডের, তাই না? কিন্তু এইখানে যদি এম স্যান্ড বানাই তাহলে শুধুমাত্র কি হবে, আমরা মাত্র একটাই সাইজ পাবো। মানে স্পেসিফিক একটাই হার্ড রক থাকবে, যেটাকে আমরা ক্রাশ করে পরে আমরা ম্যানুফ্যাকচার্ড আমরা স্যান্ড পাবো। সেই জন্যেই এটা আমার কি, যে এটা আমার সুবিধার মধ্যে পড়ছে না। আচ্ছা, এত দূর যে বললাম, কোনো কিছু বুঝতে অসুবিধা? শর্ট কোশ্চেন না স্যার। না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, এরপরে আমি আরেকটা বার করেছি, সেটাও করে দিই। ওয়েট, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দাঁড়া এটাকে, আচ্ছা এটা কি আছে, আগেরটা সকালে করেছিলাম সেকশন 1, এখন করা হচ্ছে কি সেকশন 2, বিল্ডিং মেটেরিয়ালসের। আচ্ছা দেখ, সেই এখানে সে রক, ক্লে ওইসবই পাবি। আচ্ছা বল, দি রকস ইন হুইচ আর্গিল, যেটাকে বলা হয় ক্লে, যেখানে আর্গিল ক্লে যেখানে বেশি থাকে সেই রকটার কী নাম? খুবই ইজি কোশ্চেন, খুব ইজি। যেখানে আর্গিল ক্লে যেখানে বেশি থাকে সেই রকটার কী নাম? বি স্যার, বি। সেটার নাম হচ্ছে আর্গেলিসিয়াস, আর্গেলিসিয়াস রক সেটার নাম। আচ্ছা, সিমেন্ট কংক্রিট ধরে নে মিক্সিং করা হচ্ছে, কিন্তু মিক্সিংটা ব্যাডলি, মানে ভালোভাবে মিক্সিং নয়, খুব খারাপভাবে সিমেন্ট কংক্রিটকে মিক্সিং করা হলো, তাহলে এর ফলে কি হতে পারে? সেগ্রিগেশন হতে পারে, নাকি ব্লিডিং হতে পারে, নাকি হানি কম্বিং হতে পারে? কি হওয়ার চান্স বেশি যদি আমার ঠিক মতন মিক্সিং না হয়? নাকি কিছুই হবে না? কোনটা? ব্লিডিং।
ব্লিডিং। Bleeding. অ্যান্সার হচ্ছে হানি কম্বিং হওয়া। কারণ সেগ্রিগেশন মানে কি, ছেড়ে ছেড়ে যাওয়া, ব্লিডিং মানে কি জলটা পেরিয়ে, যদি ওগুলো না হয় তাহলে আমার হানি কম্বিং হওয়ার চান্স বেশি, ফাঁকা ফাঁকা থেকে যাবে। ঠিক আছে, যদি ঠিক মতন যদি মিক্স না হয়। আচ্ছা, এর পরের যে কোশ্চেনটা বলছে পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং লো হিট মানে সিমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। লো হিট সিমেন্টের জন্যে কোন স্টেটমেন্টটা এখানে কারেক্ট সেইটা বলতে বলেছে ইন কেস অফ লো হিট সিমেন্ট। প্রথম কথা কি বলছে যে এর মধ্যে কম্প্রেসিভ স্ট্রেংথ কম থাকে। সেকেন্ড কি বলছে যে এর ইনিশিয়াল যে সেটিং টাইমটা থাকে সেটা থাকে 1 ঘন্টা, ফাইনাল সেটিং টাইম থাকে 10 ঘন্টা, মাস কংক্রিট ওয়ার্কের জন্য এটা ব্যবহার করা হয়। আর লাস্টে কি বলছে অল অফ দ্য অ্যাবাভ। তো লো হিট সিমেন্টের জন্যে কোন স্টেটমেন্টটা এইখানে সঠিক? কোনটা? 3. বাকিরা এর অ্যান্সার হচ্ছে ই। এরকম যখন Sorry. থাকে না তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়ে থাকে। এই যখনই আমার লো হিট সিমেন্ট হবে তখনই কি আমার ওর কম্প্রেসিভ স্ট্রেংথ কমে যাবে। ইনিশিয়াল সেটিং টাইমটা 30 মিনিট থেকে 1 ঘন্টা হয়ে যায়, ফাইনালটা টাইমটা হচ্ছে 10 ঘন্টা। আর অনেক বড় বড় কাজের ক্ষেত্রে আমার এটা ব্যবহার হয়ে থাকে। কারণ কি? কারণ লো হিট, কারণ অনেক বড় কাজে যখন কংক্রিট ব্যবহার করবো তখন ওখান থেকে অনেক পরিমাণে হিট বেরোবে। তো অনেকটা হিট যখন একসঙ্গে বেরোবে তো এটা আমার খুব বেশি প্রবলেম হবে, সেই জন্য ওটাকে লো হিট করা হয়, লো হিট সিমেন্ট। আচ্ছা, মার্বেল যে পাথরটা, মার্বেল পাথরকে কেমিক্যালি কোন রকের আন্ডারে আমরা ফেলতে পারবো? কোন রকের আন্ডারে কেমিক্যালি? Sir, C. Sir, A. ক্যালকেরিয়াস, কারণ ওর মধ্যে ক্যালসিয়াম ইয়েটা বেশি থাকে, কার্বনেটটা বেশি থাকে, ক্যালসিয়াম। সেই জন্য মার্বেলটাকে আমাদের কি বলা হয় অ্যাজ পার কেমিক্যালি, এটা হচ্ছে ক্যালকেরিয়াস রক। আচ্ছা, এবার আসছে টিম্বার। ঠিক আছে, তো টিম্বারের যে ভেতরের পার্টটা, ইনার পার্ট অফ এ টিম্বার লগ সারাউন্ডিং দ্য পিথ মানে কি একদম সেন্টার, সে সেন্টারটাকে যে ঘিরে থাকে ভেতরের পার্ট, তাকে কি বলা হয়? স্যাপউড, না ক্যাম্বিয়াম লেয়ার, না হার্টউড, নাকি একটাও নয়? কোনটা বলা হয় বল? পিথ কে ঘিরে থাকে। Hardwood. অ্যান্সার হচ্ছে হার্টউড। তাহলে 5টা কোশ্চেন হলো, নেক্সট 5টায় পালাই কি হয়েছে দেখি। এই তো খুলেছে, ভেরি গুড। আচ্ছা, বিটুমেন তোদের এখনো হয়নি, আসবে। রেজিনও হয়নি এখনো। হ্যাঁ, এইটা হয়েছে ব্রিক্স। রিফ্র্যাক্টরি ব্রিক্স কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে? রিটেনিং ওয়ালের জন্যে, নাকি কলামের জন্যে, নাকি পিয়ার্সের জন্যে, নাকি কম্বাসন চেম্বারের জন্য? রিফ্র্যাক্টরি ব্রিক্স কোথায় ব্যবহার হয় বল, বলেছি আমি। D. 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 অ্যান্সার ডি। তার কারণটা কি? রিফ্র্যাক্টরি মানে কি, যেখানে আমার হিট বেশি থাকবে, যেখানে আমার ফায়ার থাকবে, সেখানে যে হিটগুলো ব্যবহার করব। তো কম্বাসন মানে কি, যেখানে আমার পোড়ানো হয়, পোড়ে জিনিস যেখানে জ্বালানো হয়, সেটাকে এইসব ব্রিক্স বেশি ব্যবহার করা হয়। মেটালের এটা এখন আসছি না। আচ্ছা, ছাদ বানাবার জন্য যে রককে বেশি ইউজ করা হয় তার কি নাম? দি রক জেনারেলি ইউজ ফর রুফিং ইজ কি? গ্রানাইট, না ব্যাসাল্ট, না স্লেট, না পিউমিস? কোনটা? Granite. হ্যাঁ, Has a granite. গ্রানাইট পাথর ছাদের জন্য। Sir, slate. স্লেট পাথর হালকা হয়, ইজ ইউজ ফর রুফিং, স্লেট পাথর। পরেরটা পেজ নাম্বার 3 কি আছে? হ্যাঁ, এগুলো মাঝে মধ্যে এরকম কোশ্চেন আসতে পারে। বলছে একটা টিম্বারের পিস আছে যেটাকে করাত দিয়ে কাটা হয়েছে, পিস অফ সন টিম্বার। এবারে যে কাটা হয়েছে বলছে ওর ক্রস সেকশনাল ডাইমেনশন যদি 5 সেন্টিমিটার থেকে বেশি হচ্ছে একটা দিকে, আরেকটা দিকে যদি 20 সেন্টিমিটার বেশি মানে হচ্ছে, তখন সেই টিম্বার, যে কাটা টিম্বারটা যেটা পড়ে আছে, যে সন টিম্বার, সেটাকে কি বলা হয়? কাঠ বলা হয়ে থাকে, না ডিল, না বল্ক, না স্ট্রিপ?
একটা টিম্বারের পিস আছে, সেটাকে করাত দিয়ে মানে সন করা হয়েছে, অলরেডি হয়ে গেছে। এবারে তার একটা দিকের ক্রস সেকশনাল ডাইমেনশন হচ্ছে 5 সেন্টিমিটার বেশি, এক দিকটা হচ্ছে 20 সেন্টিমিটার। ওইরকম কাঠকে আমরা কি বলে থাকি? কান্ট, ডিল, বল্ক না স্ট্রিপ? এর অ্যান্সারটা হচ্ছে আমার বল্ক, BAULK। এরপরে আসছে কি লাইম, কুইক লাইম, যেটাকে আমরা কি বলে থাকি? কস্টিক লাইম, CaO। কুইক লাইম আমরা কিভাবে পাই? পিওর লাইমস্টোনটার ক্যালসিনেশন করে, না কিভাবে, নাকি ওটা অ্যামরফাস? এটা কি জিনিস? কুইক লাইমটা কি? কুইক লাইম কি অ্যামরফাস, নাকি কুইক লাইমের সঙ্গে ময়েশ্চারের অনেক বেশি মানে অ্যাফিনিটি থাকে, মানে খুব তাড়াতাড়ি ময়েশ্চার ধরে নেয়, মানে সম্বন্ধ, নাকি পিওর লাইমস্টোনের ক্যালসিনেশন করে পাওয়া যায়? বল। D. এরকম যখন থাকবে তাহলে ডি, কারণ ডি এর সঙ্গে এটা সব কিছু মানে মেল খাচ্ছে। এইটা আমার পিওর লাইমস্টোনের যে ক্যালসিনেশন করে রেড হিট করার পর ওইটা আমরা পাই, ঠিক আছে। তারপরে তোর এর বেশি সম্বন্ধ রয়েছে জলের সঙ্গে, জল বেশি টানে। আর অ্যামরফাস মানে এর কোনো আকার নেই, নিরাকার, অ্যামরফাস। আচ্ছা, এখান থেকে বলতে বলেছে কি যে কোনটা আমার কারেক্ট স্টেটমেন্ট 13 নম্বর থেকে। বলছে কি যে সফট স্টোনগুলো ইউজ করা হয় ইন কেস অফ কার্ভিং, কার্ভিং মানে খোদাই করার জন্যে। লাইট স্টোনগুলোকে ব্যবহার করা হয় আর্চ বানাবার জন্যে। হার্ড স্টোনগুলো ব্যবহার করে কী জন্য? যেখানে হাই প্রেশার আমার ধরে রাখতে পারে সেই জন্যে। কিংবা বলছে সবকটাই। তাহলে এর মধ্যে থেকে কোনটা আমার সঠিক? কোনটা? Sir, D. D. এর অ্যান্সারটা ডি হবে। তার কারণ কি? কারণ সিম্পল ব্যাপার, যদি স্টোন যদি নরম হয় তাহলে আমি ওর মধ্যে খুব ইজিলি খোদাই করতে পারবো। স্টোন যদি আমার হালকা হয় তাহলে আমি খুব ইজিলি ওটাকে বাঁকিয়ে পরে আমি আর্চ করে ওটা লাগাতে পারবো। আর স্টোন যদি খুব হার্ড, খুব কঠোর হয় তাহলে কি ওটা যেখানে বেশি আসবে প্রেশার, সেখানে আমি এটাকে ব্যবহার করতে পারবো। তো অপশন ডি হবে। আচ্ছা, এটা বল নাম্বার 14। ক্যানেল লাইনিং করবার জন্যে, ক্যানেল যে ক্যানেল করা হয় তারপরে যে ওই পাশে যে মানে লাইনিং করা মানে কি? মানে ওইখানে তোর মানে ব্রিক্স দিয়ে পরে ওইটাকে পুরোটাকে ঠিক করা, পুরো লাইনটাকে, পুরো একদম চ্যানেলটাকে ঠিক মতন বানানো। তো সেখানে আমরা কোন ধরনের সিমেন্ট আমরা ব্যবহার করে থাকি? ওখানে স্টোনও ব্যবহার হয়ে থাকে, ব্রিক্স তো হয়ে থাকে, কিংবা কংক্রিটিং করতে পারি। তো কোন সিমেন্টটা এখানে বেশি ব্যবহার হয়ে থাকে? সালফেট রেজিস্টিং, না র্যাপিড হার্ডেনিং, না কুইক সেটিং, না পজুলানা? কোনটা? A. বাকিরা কেউ কিছু বলছে? এর অ্যান্সার হচ্ছে এ। কারণ কি? মাটির ওখানে যে জলটা থাকছে তো ওইখানে অনেক কিছু সালফেট কিছু অ্যাকশন থেকে থাকতে পারে, যেক্ষেত্রে কি হতে পারে মানে সালফেট সয়েলে থাকার কারণে আমার ওই ক্যানেল লাইনিংটাকে খারাপ করে দিতে পারে। সেই জন্য ওইখানে যে আমরা ব্যবহার করব সিমেন্ট, সেটাকে কী বলা হয়? সালফেট রেজিস্টিং সিমেন্ট। এরপরে কি বলছে? ম্যাস্টিক অ্যাসফাল্ট। ম্যাস্টিক অ্যাসফাল্ট সাধারণত কী জন্য ব্যবহার করা হয়? ম্যাস্টিক অ্যাসফাল্ট আসবে তোদের টায়ার, বিটুমিন যখন পড়াবো তখনই আছে। তো এইটা তোর ব্যবহার করা হয় ড্যাম প্রুফ কোর্সের জন্য আর ওয়াটারপ্রুফ লেয়ারের জন্য। মানে কি এটা একটা ধরনের তার, আলকাতরা যেটা তার, যেটা মানে কিংবা বিটুমিনের যে মানে চটের যে চাদরগুলো কালোগুলো, এগুলো আমরা কী জন্য দিই? ছাদের উপরে দিই যাতে জলটা না শোক করে। তাহলে ওয়াটারপ্রুফ লেয়ার, তাই না? পার্টিশন ওয়াল তো হবে না এটা। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি আমার ডি। এরপর এটা একটা ভালো কোশ্চেন দিয়েছে, বলছে ব্ল্যাক মার্বেল, কালো মার্বেল কোন জেলাতে পাওয়া যায়? এটা ডিস্ট্রিক্ট দিয়েছে, এটা হবে তোর, এটা স্টেট হবে। কোন স্টেটে পাওয়া যায় ব্ল্যাক মার্বেল কিংবা ডিস্ট্রিক্ট? ডিস্ট্রিক্টই হবে। কোথায় পাওয়া যায় ব্ল্যাক মার্বেল? জয়পুর। নেটটা দেখে বলে দিলি বল। জয়পুরে। পেন্ট এখনো নেই। হ্যাঁ, এইটা করেছি। পি ওয়াটারের পার্সেন্টেজকে যদি আমরা পি ধরছি নর্মাল কনসিস্টেন্সির জন্য, তাহলে আমরা
মানে যে জলটাকে অ্যাড করব ইনিশিয়াল সেটিং টাইমটাকে মানে ডিটারমাইন বিচার করার জন্য সেটা কত, মানে তার রিলেশনটা কি, এটা করেছি আমি, এটা মনে আছে, বলেছিলাম কনসিস্টেন্সি মানে দৃঢ়তা। সাধারণ নর্মাল মানে দৃঢ়তার জন্যে তো আমরা কী থাকি, জল আমরা অ্যাড করছি, তবে না আমার সিমেন্টটা কী করে ওখানে আমার শক্ত হচ্ছে, তা না তো তার আগে তো সিমেন্টটা তো আমার ড্রাই পাউডার থাকছে। তবে ইনিশিয়াল সেটিং টাইমটাকে ডিটারমাইন করার জন্য, এটাকে নির্দিষ্ট হওয়ার জন্য যে কতক্ষণ লাগছে নির্ণয় করার জন্য, সেই যে কতটা আমরা দেব, (0.90p) নর্মালি 0.6 থেকে 0.9p এরকম এতটা আমার জল দেওয়া হয়ে থাকে। আচ্ছা, পাগমিল বলেছিলাম, পাগমিল মনে পড়েছে ব্রিকের ক্ষেত্রে? তো পাগমিল কী জন্য ব্যবহার করা হয়? ব্রিক আর্থকে নরম করার জন্যে, না ব্রিক আর্থকে মোল্ডিং করার জন্যে, মানে যে কোনো শেপ দেওয়ার জন্যে, নাকি ব্রিক আর্থকে টেম্পারিং করার জন্যে, নাকি কী জন্যে পাগমিল ব্যবহার হয়? পাগমিল বল। সি। এর অ্যান্সার হচ্ছে কি সি, ব্রিক আর্থকে টেম্পার করার জন্য, টেম্পারিং করতে হয়। কারণ টেম্পারিং যদি না করি তাহলে কিন্তু ঠিক মতন ওটা আমি কাজ করতে পারবো না, মানে মিশ্রিতকরণ করা। এরপর কি হচ্ছে, একটা ভালো ব্রিক আর্থ যদি হতে হয় তাহলে তার মধ্যে কী কী জিনিস থাকা দরকার? বল। একটা ভালো, হ্যাঁ কি বলছিস? চল দাই বাব, চল দাই বাব। স্যার ই হবে। এটা অ্যান্সার হচ্ছে ই হবে। সব কিছু থাকা দরকার, 20 থেকে 30% অ্যালুমিনা, 50 থেকে 60% সিলিকা, 5% থেকে কম লাইম, আর 5 থেকে 6% অক্সাইডস অফ লাইম, তবে কি যে আমি একটা ভালো ব্রিক বানাতে পারবো। নাম্বার 5, এই যে আমরা হোয়াইট ওয়াশ করার জন্য কি করে চুন ব্যবহার করি, তো সেটা কী রকম চুন থাকে? শুধু চুন থাকে, না কুইক চুন থাকে, না হাইড্রোলিক চুন থাকে, না ফ্যাট চুন থাকে, না সাদা চুন থাকে? কোন চুন থাকে হোয়াইট ওয়াশ করবার জন্য? স্যার এ। স্যার এটা হচ্ছে বি, ফ্যাট লাইন থাকে, যেখানে চুনের মানটা বেশি থাকে, ফ্যাট লাইন। এইটা একটা দারুণ জিনিস। সিঙ্গেল কি জিনিস বল? সিঙ্গেল, আমরা তো সবাই জানি SINGLE, সিঙ্গেল। সবাই ফেসবুকে হোয়াটসঅ্যাপে রাত দিন স্ট্যাটাস দিয়ে বেড়ায় সিঙ্গেল সিঙ্গেল, কিন্তু এই সিঙ্গেলটা কি? ল্যাটেরাইট পাথর, ডিকম্পোজ হয়ে যাবে, পচে যাওয়া ল্যাটেরাইট পাথর, নাকি গ্রানাইট পাথর যেটাকে ভাঙা হয়েছে, নাকি পেবেলস যার মধ্যে জল আছে, নাকি পাথরের দ্বারা কোনো মানে হাওয়ার দ্বারা কোনো পাথর ভেঙে যাওয়া, মানে ওয়েদার্ড হয়ে যাওয়া? সিঙ্গেল কি? স্যার এটা কি আন্দাজে বলছিস নাকি জেনে বলছিস? স্যার এই হবে। সিঙ্গেল হচ্ছে একটা ডিকম্পোজ ল্যাটেরাইট, এগুলো কিন্তু আসতে পারে, বলে দিচ্ছি কিন্তু আমি কোশ্চেন। আচ্ছা, পিক আপ দ্য প্লুটোনিক রক ফ্রম দ্য ফলোয়িং, এখান থেকে প্লুটোনিক রক কোনটা সেটা বার করো, আমি কিছুক্ষণ আগেই বললাম। স্যার এ। আচ্ছা আচ্ছা, এ গ্রানাইট, প্লুটোনিক রক। আচ্ছা, এবারে লাইম যার মধ্যে মেনলি ক্যালসিয়াম অক্সাইড আর মানে বেশি থাকে, আর ওয়াটারের সঙ্গে খুব তাড়াতাড়ি স্লেকিং করে, সেই লাইনটাকে কী লাইন বলা হয়? স্লেকিং অফ লাইন বলে না, যে সঙ্গে সঙ্গে মানে চুন জল দিলাম ফুটতে শুরু করে দিল, হিটটা বেরোচ্ছে, এক্সোথার্মিক রিয়াকশন, তো সেটা তো একটা চুন। কুইক লাইম। ক্যালসিয়াম অক্সাইড যার মধ্যে বেশি থাকে মেনলি, বুঝছি কি কুইক লাইন। আচ্ছা, এরপরে কি সিজনিং। সিজনিং করা মানে কি? হোয়াট ইজ সিজনিং? খুব ইজি বল। স্যার এ। স্যার এ। সিজনিং করা মানে হচ্ছে স্যাপটাকে বার করা, হ্যাঁ, প্রসেস অফ রিমুভিং স্যাপকে বার করে, একে বলে সিজনিং। এর 10টা করে পরে ছেড়ে দেবো, তার বেশি করবো না। কটা বাজে? অনেক কিছু। আচ্ছা, হ্যাঁ, এই একটা জিনিস রয়েছে, এটা তোদের জেনারেল মানে সাধারণ জ্ঞান দিয়ে বলবি, ফ্লাই অ্যাশ।
যেগুলো এখন তোর প্রজ্বলনার ক্ষেত্রে ব্যবহার করে, সিমেন্টের জন্য ব্যবহার করা হয়, রোড বানাবার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। যেগুলো আমাদের থার্মাল প্ল্যান্ট থেকে যে অ্যাশটা বেরিয়ে আসে, ফ্লাই অ্যাশ, খুব হালকা, মানে হাওয়া ধুলোর থেকেও হালকা জিনিস, মিহি জিনিস, খুব স্মুথ, খুব হালকা। তো এইটা যদি আমাদের যদি ভেতরে চলে যায় শ্বাসনালীতে, তাহলে কি হওয়ার চান্স থাকে? সিলিকোসিস, না ফ্যাবিসিস অফ লাংস, না ব্রঙ্কাইটিস, না নিউমোনাইটিস, না সব কিছু, কি হতে পারে? Sir, B. স্যার ই এটা হওয়ার চান্স থাকে সব কিছুই হবে। মানে এগুলো থাকে একটা রোগের তো নাম। এবার অবশ্যই এই রোগের নামগুলো সব সিভিলে অত থাকবে না, থাকবে সব বায়োলজিতে, ফিজিওলজি, তাই না? তো তাও কয়েকটা তোদের সেফটির ক্ষেত্রে কয়েকটা জিনিস দেওয়া আছে, তো এগুলো হওয়ার চান্স থাকে। এটা দেখ, বলছে মিনিমাম রিকোয়ার্ড ওয়াটার সিমেন্ট রেশিও ফর এ ওয়ার্কেবল কংক্রিট ইজ কত? ওয়ার্কেবল একটা কংক্রিট, মানে একটা কংক্রিট বানাবো, সেটাকে নিয়ে যেন ঠিক মতন আমি কাজ করতে পারি, তো তার মধ্যে কী লাগবে? সিমেন্টের জল লাগছে, তার সঙ্গে বালি লাগছে। তো জল আর সিমেন্টের রেশিওটা কত হওয়া দরকার মিনিমাম, যাতে সেই কংক্রিটটাকে নিয়ে করে আমরা কাজ করতে পারি? কত? এটা দুটো থাকে, কোনো বইয়ে থাকে 0.5, কোনো থাকে 0.6, এটাতে আছে 0.4। মিনিমাম আমার 0.4 টাইমস আমার লাগছে হচ্ছে তোর ওয়াটার সিমেন্ট রেশিওটা আমার মানে এরকম থাকবে, যতটা জল আর যতটা সিমেন্ট তার যখন অনুপাত করব, সেই অনুপাতে যেটা বেরোবে সেটা হচ্ছে 0.4। আচ্ছা এইটা বল, নাম্বার 28টা বলছে রক্স ফর্মড ডিউ টু অল্টারেশন অফ অরিজিনাল স্ট্রাকচার ডিউ টু হিট অ্যান্ড এক্সেসিভ প্রেসার আর কল্ড। প্রচণ্ড পরিমাণে গরম আর প্রচণ্ড পরিমাণে তাপ, মানে তাপ আর কি মানে প্রেসার, চাপ যখন হয় কোনো পাথরের ওপরে যখন প্রভাব পড়ছে, তখন তার সাথে নিজের স্ট্রাকচারটাকে সে চেঞ্জ করতে থাকে, সেই সব পাথরগুলোকে কি বলা হয়? বলবি? সি। বাকিরা? সি এটাকে বলা হয় মেটামরফিজম। মেটামরফিসিস হচ্ছে তখন, কিছুক্ষণ আগেই বললাম কোশ্চেনটা। এই যে এটা দারুণ কোশ্চেন একটা, বলছে এখানে 4টে বো কম্পাউন্ডের নাম আছে, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট আর টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফেরাইট। এর মধ্যে থেকে কোন কম্পাউন্ডটা স্ট্রেংথ 2 থেকে 3 বছর পর সে প্রদান করতে থাকে, সে তখনও সে স্ট্রেংথ দিচ্ছেই, কোন কম্পাউন্ড? বলেছিলাম বোক কম্পাউন্ডের কোশ্চেন আসে, বোকস, 4টে বোক কম্পাউন্ড আছে, খুব ইম্পর্টেন্ট বোক কম্পাউন্ড। বি। স্যার বি বি, ডাইক্যালসিয়াম সিলিকেট। আচ্ছা এটা কি বলছে, ক্যালসিয়াম অক্সাইডে স্লেকিং করার জন্য যদি 10 কিলোগ্রাম যদি আমার ক্যালসিয়াম অক্সাইড থাকে, তাহলে থিওরিটিক্যালি মানে অঙ্কে হিসাবে দেখতে গেলে আমার কতটা পরিমাণ আমার জল লাগে? কতটা, হাউ মাচ? 3.2 কেজি। 3.2 কেজি। তুই দেখে বলছিস না? আরে উত্তম, না স্যার। তাহলে আন্দাজে বলে দিবি। আর বেশি নেই, 4টে আছে, 7 আর 9, 10। আচ্ছা তোদের অ্যাটেন্ডেন্স লিঙ্ক খুলেছে না? এখন তো হয় না, না? না স্যার, সকালেও দেওয়া হয়নি আজকে। কিন্তু সকালে কিন্তু খুলেছিল। স্যার ওটা 11টার আগে বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা এটা বাদ দিয়ে মেথড অফ সয়িং টিম্বার, এত বড় কিছু আসবে না যে কিভাবে আমরা মানে মেথড টিম্বারকে কাটবো, এত আসেনি কিছু, এইটা আসতে পারে। বলছে ক্লে এবং সিল্ড, যে গুড ব্রিক আর্থের মধ্যে কত পার্সেন্ট মিনিমাম হওয়া দরকার, মাস্ট বি অ্যাটলিস্ট, কমপক্ষে কতটা হওয়া দরকার ক্লে এবং সিল্টের উপাদানটা, পরিমাণটা ব্রিক আর্থের মধ্যে কতটা? এর অ্যান্সার হচ্ছে 50%। ক্লে আর সিল্ড
থাকা দরকার গুড ব্রিক আর্থের মধ্যে। এবার হচ্ছে বেসেমার। বেসেমার প্রসেস ব্যবহার করা হয় কী জন্যে, কী বানাবার জন্যে? স্টিল। স্টিলের জন্য কি যেটা পদ্ধতি ইউজ করছে এটা হচ্ছে বেসেমার প্রসেস। এটা তোদের ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সে আছে, এটা পরে। আচ্ছা, তোদের এইটা আসেনি, এই যে পোর্শনটা সেটা তোরা পাবি হচ্ছে ম্যাসনরিতে, যখন গাঁথনি যখন শুরু হবে, ব্রিক ম্যাসনরি, স্টোন ম্যাসনরি, তখন এইগুলো পাবি, ঠিক আছে? কিন্তু এটা তো আগেই বলেছি যে ব্রিক ম্যাসনরির জন্য স্ট্যান্ডার্ড সাইজ কত, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মডুলার। মডুলার সাইজ কত হয় বল? স্যার বি। স্যার হচ্ছে বি। বি। এইটা। আর যখন মোটর দিয়ে দেবো তখন হচ্ছে সাইজ হচ্ছে এইটা 20x10x10, যখন মোটর দিয়ে দিলাম মশলাটা। নাম্বার 8। আচ্ছা, এয়ার বাইন্ডিং মেটেরিয়াল, যেটা কি করবে বাতাসটাকে সে বাঁধতে পারে, এয়ারকে বাইন্ড করতে পারে, সেটা হচ্ছে কোনটা? জিপসাম, না অ্যাসিড রেজিস্ট্যান্ট সিমেন্ট, না কুইক লাইম, না অল অফ দিস? কে এয়ারকে বাইন্ড করতে পারে? যার কারণে কি হয়? এয়ার এন্ট্রেন্ড কংক্রিট হয়, এয়ার এন্ট্রেন্ড। অপশন হচ্ছে ডি। সবাই কিন্তু বাতাসকে ধরে রেখে দেয়, সেই জন্য কিন্তু ভালো করে কনসলিডেশন করতে হয়, র্যামিং করতে হয়, টেম্পারিং করতে হয়, যাতে বাতাসটা বেরিয়ে। আচ্ছা, একটা ভালো কোয়ালিটির স্টোন সে তো জল শোষণ করবে, যখন 24 ঘন্টা যখন আমি জলে ডুবিয়ে রাখবো টেস্টিং করার জন্য, কিন্তু ভালো হতে গেলে কত পার্সেন্ট কম হতে হবে, মানে তার থেকে কম হয় তাহলে ভালো। এ গুড কোয়ালিটি স্টোন অ্যাবজর্ব ওয়াটার লেস দেন 5%। 5%। সব দেখে দেখে বলে দিচ্ছি সব 5%। আচ্ছা, এটা আমি বাদ দিলাম, এটা অনেক, এটা কিছু নাই। আচ্ছা, এইটা বল, প্লাইউড। প্লাইউড কোথা থেকে তৈরি হয়? কমন সাধারণ টিম্বার থেকে, না ব্যাম্বু থেকে, ব্যাম্বু ফাইবার থেকে, না শুধুমাত্র টিক কাঠ থেকে, না অ্যাসবেস্টস শিট থেকে? কোথা থেকে? স্যার ডি। সি থেকে, শুধুমাত্র টিক কাঠ থেকে। ডি থেকে হয় কোনোদিন অ্যাসবেস্টস শিট, অ্যাসবেস্টস যে ছাদে লাগায় সেখান থেকে প্লাইউড হয়? কে বললি এটা? উত্তম। স্যার ওটা ফাইবার, স্যার ফাইবার সিট থেকেও তো হয়, মানে আমি এটা ভাবলাম আর কি। অ্যাসবেস্টস স্যার প্লাইউড কাঠ, স্যার অ্যাসবেস্টস কোথায় ঢুকছে কেন? আচ্ছা, এটা বল, সাউন্ডনেস টেস্ট অফ সিমেন্ট ডিটারমাইন্স। সিমেন্টের যখন সাউন্ডনেস টেস্ট করা হয় সেখান থেকে আমরা কি কি নির্ণয় করতে পারি? কতটা ফ্রি লাইম আছে সেইটা, না তার আলটিমেট স্ট্রেংথ, নাকি ডিউরেবিলিটি, নাকি ইনিশিয়াল সেটিং, কোনটা? অপশন হচ্ছে এ, তার মধ্যে কতটা ফ্রি লাইন থাকে সেইটাকে আমরা নির্ণয় করতে পারি যখন আমরা সাউন্ডনেস টেস্ট করি তখন। এই টেস্টগুলো কিন্তু মনে রাখবি, তোদেরকে কিন্তু আমি নোট কিন্তু ডাউনলোড করে পরে আমি তোদেরকে দিয়েছি, মানে সেইখানে কি বলতো মূল যে তত্ত্ব যে জিনিসগুলো আছে সেটা আমি তোদের কিন্তু আমি দিয়ে রেখেছি, যাতে ওইগুলো যাতে মিস না হয়ে যায়। তোরা যখন বই কিনছিস কিংবা আমরা যেটা বানিয়ে পরে ওয়েবসাইটে দিচ্ছি সেটা তো থাকছে, কিন্তু ওইগুলো যেন মিস না হয়ে যায়, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবি। হয়তো অত ডিটেলসে কিন্তু বেশি এখন আসবে না, কিন্তু ওগুলো যদি পড়ে রাখিস, জেনে রাখিস, তাহলে অন্যরকম কোনো কিছু কোশ্চেন চলে এলে সেটা থেকে আর ভয় পাবি না, আশা করছি। এই একটা কোশ্চেন যেটা ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সের। এখানে কি বলছে মল্টেন আয়রন আছে মানে কি? গলিত লোহা। তো গলিত লোহার যে সারফেস আছে, সারফেসের ওপরে কি হয়? স্ল্যাগটাকে ভাসে, স্ল্যাগটা মানে যেটা আমরা বাদ দিয়ে দিই, মানে আয়রন বানাবার জন্য, স্টিল বানাবার জন্য যেটা দরকার সেটা নিয়ে পরে স্ল্যাগটা উপরে ভাসে। তো সেই স্ল্যাগটার মধ্যে কোনটা কোন পার্সেন্টেজ থাকে? এর অ্যান্সার হচ্ছে কি ই। ওই স্ল্যাগের মধ্যে তোর লাইম থাকে তোর 45%, সিলিকা থাকে তোর 35%, অ্যালুমিনিয়াম থাকে তোর হচ্ছে কত L2O3 12%, আর তার সঙ্গে কী থাকে? ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ফেরাস অক্সাইড 8%, MnO2, পটাশিয়াম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর ফেরিক অক্সাইড। আচ্ছা, এটা বল, এটা তোরা জানিস মিনিমাম 40% আয়রন কোন আকরিক থেকে পাওয়া যায়, কোন ওর থেকে?
ম্যাগনেটাইট না রেড হেমাটাইট না লিমোনাইট না সাইডারাইট না ব্ল্যাক ব্যান্ড, কোথা থেকে পাওয়া যায়? মিনিমাম 40% আয়রন, মিনিমাম। বল কি রে, কেউ পারবি না? আচ্ছা, অপশন ই ব্ল্যাক ব্যান্ড। ব্ল্যাক ব্যান্ড যে একটা পাথর থাকে, ব্ল্যাক ব্যান্ড থেকে আমরা কি পাই? মিনিমাম 40% আমরা আয়রন পেয়ে থাকি। এটা আসবে না, এটা এতদের এখন নেই। আচ্ছা এইটা বল, নাম্বার 44-এরটা বলছে সিমেন্ট ইজ সেড টু বি অফ গুড কোয়ালিটি ইফ। সিমেন্টকে আমরা গুড কোয়ালিটি বলতে পারি যদি, যদি এর মধ্যে থেকে কোনটা? বল বল রে, বিপত্তারণ, দীনবন্ধু, দীপ্তি, রূপেশ, সৌরভ, উত্তম, বল। এটা করে পরে ছেড়ে দেবো, অনেক 5টা বাসে চললো জন্য বলছি আমি। হ্যালো, স্যার ই। Sir, E. ভালো করে আগে বোঝ, এটা কিন্তু অল অফ দ্য কিন্তু অ্যাবাভ নেই। এখানে কি বলেছে? সিমেন্ট যদি ভালো কোয়ালিটি হতে হয় তাহলে এর মধ্যে থেকে কোন গুণটা তার মধ্যে থাকবে, কোনটা? ওরে এইটা হবে বিয়েরটা। ওয়ান ফিলস কুল বাই থ্রাস্টিং ওয়ান স্যান্ড ইন দ্য সিমেন্ট ব্যাগ। এটা ভুল দিয়েছে, এটা হবে না, এটা হবে না। কেন বলছি আমি? এখানে কি বলছে দেখ, সিমেন্ট ইজ সেড টু বি অফ গুড কোয়ালিটি ইফ। সিমেন্টটা যদি গুড কোয়ালিটি হতে হয় তাহলে কি কি থাকা দরকার? এখানে কি বলেছে? ইটস কালার ইজ নট গ্রিনিশ গে। এটা কিন্তু ভুল, এর কালার কিন্তু গ্রিনিশ গে হয় ফার্স্ট। এটা দেখ, ইট ইজ নট স্মুথ হোয়েন রাবড ইন বিটুইন ফিঙ্গার্স। যখন দুটো আঙুলের মাঝে নিয়ে যখন ঘষবো তখন কিন্তু এটা স্মুথ হবে না, এটা কিন্তু ভুল। যখন ঘষবো তখন কিন্তু এটা স্মুথ হবে, 2 নম্বর। 3 নম্বর কি, হাত ভর্তি সিমেন্ট নিয়ে পরে যখন আমরা বালতির জলে ছুড়বো তখন কিন্তু এটা ভাসবে না, এটা ভুল। ছোড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডুবে যায় না, কিছুক্ষণ ভাসে। তাহলে কোনটা? তাহলে কি ওই যে সিমেন্টের ব্যাগে যখন আমি একটা হাত যখন মুঠো করে ঢুকিয়ে দেবো তখন কিন্তু ঠান্ডা লাগবে, তার মানে কি সে সিমেন্টটা ভালো? তার মানে কি এটা ভুল আছে। আচ্ছা, স্টিল এখন পড়াচ্ছি না, এটা লাস্ট নাম্বার 10 নম্বর পেজে কী আছে দেখেন। এটাও থাকবে না অতটা। এইসব কোশ্চেনগুলো, এগুলো সব কার্পেন্টারির জন্য কোশ্চেন, কার্পেন্টারি ট্রেডের জন্য। এইটা থাকবে। এটা বল, এ ফার্স্ট ক্লাস ব্রিক ইমার্সড ইন ওয়াটার ফর 24 আওয়ার্স। একটা ফার্স্ট ক্লাস ব্রিককে 24 ঘন্টার জন্য জলে ডুবিয়ে রাখলাম, তাহলে সে কত পার্সেন্টের বেশি সে জল শোষণ করবে না? শুড নট অ্যাবজর্ব ওয়াটার বাই ওয়েট মোর দ্যান 5%-এর বেশি জল শোষণ করার নিয়ম নেই, নাকি 25%-এর বেশি, নাকি 20%, নাকি 15%, নাকি 10%? বল। পাথরটা তো জানলাম তো 24 ঘন্টা হওয়ার। গুড কোয়ালিটি স্টোন হতে গেলে 5%-এর বেশি জল বাই ওয়েট শোষণ করা উচিত নয়। তাহলে ইটের ক্ষেত্রে কত? বল। দীপ্তি, রূপেশ, বল রে। হ্যালো, হ্যালো। Sir, D. সব খুঁজতে ব্যস্ত এখন। সি, 20%-এর বেশি জল যেন শোষণ না করে। তবে কোনো কোনো বই থাকে, বলে দিচ্ছি দেখবি এটা লেখা থাকে 15%। তো 15%-এর জল যেন বেশি শোষণ না করে ইন কেস অফ ফার্স্ট ক্লাস ব্রেক। তো এটা তো ভ্যারি করে 15-20%-এর মতন এইরকম। আচ্ছা, এটা বাদ দিলাম। এইটা একটা কোর্স ধার কত 49 কেন আছে? আচ্ছা, জিওলজিক্যালি মার্বেলকে কি বলা হয়ে থাকে? তখন কি বলেছিলাম, মার্বেলটা কী ছিল? কেমিক্যালি কী ছিল? ক্যালকেরিয়াস ছিল, কারণ ওর মধ্যে কী থাকতো? ক্যালসিয়াম পার্সেন্টেজটা বেশি কেমিক্যালি। কিন্তু জিওলজিক্যালি মার্বেলটা কোন পাথরের আন্ডারে আমরা রাখবো মার্বেলকে? সেডিমেন্টারি, নাকি ইগনিয়াস, নাকি মেটামরফিক, নাকি স্ট্র্যাটিফাইড? সবাই খুঁজতে ব্যস্ত অ্যান্সার।
বল রে। Sir, C. সি। মেটামরফিক, কারণ ও একটা থেকে আরেকটা চেঞ্জ হচ্ছে, মেটামরফিসিস হচ্ছে ওর মধ্যে, যখন খুব বেশি প্রেসার টেম্পারেচার যখন হয় তখন মারাত্মক চেঞ্জ হয়, সেই জন্য এটাকে কিসে রাখা হয়, মেটামরফিজমে রাখা হয়। তো এমনিতে আজকে অনেক সময় হয়ে গেছে, তো অনেকগুলো কোশ্চেন্স আলোচনা হলো। তো কারো কোনো কিছু প্রবলেম, কিছু বুঝতে অসুবিধা, আমি কিন্তু ওগুলি শুধু আলোচনা করলাম, কিছু প্রবলেম? না স্যার। না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে অলরেডি আজকে তো 5টা বাজতে চললো, 3:30 PM থেকে শুরু করেছি, ঠিক আছে। তো পরে আবার নতুন কিছু একটা পড়াবো, নতুন হয়তো আলোচনা করতে পারি কোনো টপিক নিয়ে পর, কিংবা হয়তো শর্ট কোশ্চেন আলোচনা হবে, ঠিক আছে, কারণ তোদের অনেকটা হয়ে গেছে, রিভিশন না হলে অসুবিধা আছে। ওকে, ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। Thank you, sir. Thank you, sir. কাছে পরে দেখা হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, Okay, বাই sir. বাই, থ্যাংক ইউ, বাই, থ্যাংক ইউ, বাই বাই।